আমি রেকর্ডিংটা অন করে দিলাম, তোমরা অ্যাকসেপ্ট করে নাও। লাস্ট ক্লাসে কি আলোচনা করছিলাম সেটা হলো ডিজিটাল সিগনেচার, তাই না? নিশ্চয়ই মনে আছে তোমাদের, না? जी सर। দাঁড়াও একটু, আমি ইয়ে পাচ্ছি না। ওকে, সো ফর্মালি শুরু করে দিতে হবে। লাস্ট যে ক্লাসটা ছিল সেটা মূলত আমরা ইউজ করছিলাম হলো ডিজিটাল সিগনেচার, না? তো ডিজিটাল সিকিউরিটি রেসপেক্টে সিগনেচার, ডিজিটাল সিগনেচারের রেসপেক্টে আমাদের যে বিষয়টা দাঁড়াইছিল সেটা হচ্ছে নন রিপুডিয়েশন প্রবলেমটাকে আমরা আসলে রিজলভ করছি বাই ইউজিং ডিজিটাল সিগনেচার। তো ডিজিটাল সিগনেচারে আসলে মূলত কিছু প্রবলেম আছে, যে প্রবলেমগুলো আসলে রিজলভ করতে চাই। সেই প্রবলেমের জন্য, রিজলভ করার জন্য আমরা দুইটা টার্ম নিয়ে আসছি। একটাকে বলি হচ্ছে হ্যাশিং, আর একটা টার্ম আমরা বলছি ম্যাক। ম্যাকের কথার অর্থটা হচ্ছে মেসেজ অথেন্টিকেশন কোড। মেসেজ মেসেজ অথেন্টিকেশন অথেন্টিকেশন কোড। এটা অবশ্য পরে চেঞ্জ হয়ে যাবে, পরে হয়ে যাবে এইচ ম্যাক, মানে হচ্ছে হ্যাশ ম্যাক। বা আরো ম্যাক আছে, এইচ ম্যাক আছে, সিভিসি ম্যাক আছে। হুম। তো এই বিষয়গুলো নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। তো প্রথমে যেটা দেখে আসি সেটা হচ্ছে যে আমরা ডিজিটাল সিগনেচারে কি কি প্রবলেম ছিল সেই ইস্যুটা দেখি। লাস্ট ক্লাসে যে আলোচনাটা ছিল, ডিজিটাল সিগনেচারটা কি হইতো, আমাদের যে মেসেজটা আছে এক্স মেসেজ, এইটাকে আমরা সাইন করতাম। নিশ্চয়ই মনে আছে, সাইন করতাম। এটা যদি বব হয়, বব, তাহলে আমরা তার প্রাইভেট কি দিয়ে, এখানে প্রাইভেট বি দিয়ে আমরা আসলে সাইনটা করে দিতাম এক্স। ধরো এখানে আমার যে সাইনটা আসলো সেটার নাম হলো এস, তখন আমরা এটাকে পাঠিয়ে দিতাম এক্স কমা এস, মানে মেসেজটা পাঠাইতাম, পাশে সিগনেচারটা পাঠিয়ে দিতাম। তারপরে যেটা দেখা যাইত সেটা হচ্ছে যে এখানে রিসিভার এন্ডে এসে আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে সাইন করতাম, আবার সাইন করছি, সাইন, মানে ভেরিফিকেশন যেটাকে বলছে, মানে সরি, এটা ভেরিফিকেশন লিখি, ভেরিফিকেশন করতাম এই যে এক্সটা আছে সেইটাকে। এবং এখানে আমরা আসলে সরি এম এম প্রাইম ধরতাম বা এস প্রাইম অ্যাজ ফর এক্সাম্পল। তারপরে আমরা ম্যাচ করতাম যে এস প্রাইম ইজিক্যাল টু যদি এস হয় তাহলে আমরা বলতাম যে দি মেসেজ ইজ ভ্যালিড। এবং মেসেজটার ইন্টিগ্রিটিও চেক করতাম আমরা। কিভাবে ইন্টিগ্রিটি চেক? তার মানে মেসেজটা ট্রান্সমিশনের সময় কোনো ধরনের অল্টার হয় নাই। যদি অল্টারটা হয়ে যেত কথার কথা, তাহলে সেই ক্ষেত্রে এখানে যে এস প্রাইমটা আসতেছে সেইটা এস এর থেকে ডিফারেন্ট হইতো। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের মোটামুটি বেসিক কনসেপ্ট অফ ডিজিটাল সিগনেচার। এখন সমস্যাটা হচ্ছে যে এই ডিজিটাল সিগনেচারের বেসিক প্রবলেমগুলা কি, সেই প্রবলেমগুলো যদি আমরা একটু দেখে আসি যে কি কি প্রবলেম আছে। নর্মালি আমরা বলতেছি যে ডিজিটাল সিগনেচারের আসলে তিনটা প্রবলেম আছে। আবার বলতেছি, ডিজিটাল সিগনেচারের আমাদের কি আছে? তিনটা প্রবলেম আছে। একটাকে বলছে কম্পিউটেশনাল ওভারহেড, কথাটা খেয়াল করো, কম্পিউটেশনাল ওভারহেড। আর একটা বলছে মেসেজ ওভারহেড। আর একটা বলছে সিকিউরিটি লিমিটেশন। আচ্ছা, এই জিনিসটা কি আসলে সেটা একটু বোঝার চেষ্টা করি। সাধারণত আমরা যে সিগনেচার গুলা ব্যবহার করি বা এই সিগনেচার গুলা, এটা পুরা একটা মেসেজের উপর বেস করে আমরা এই সিগনেচারটা ইউজ করি। খেয়াল করো কি বলছি, পুরো একটা মেসেজ আছে এক্স, তো আর সিগনেচার এখানে ইউজ করি, তাহলে সিগনেচারের সাধারণত বিট ভ্যালুটা থাকে হচ্ছে 80 থেকে 120 বিটের মধ্যে। মেসেজের সাইজটা যদি অনেক বড় হয়, যেমন ইমেল মেসেজ গুলা যেমন হয়, সেটা অনেক বড় হয়। তাহলে অনেক যদি বড় হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মেসেজকে আমরা এরকম ভাগ করতেছি। খেয়াল করো, X1 X2 X3, এরকম তিনটা ভাগে ধরো ভাগ করলাম, বা এই যে ডট ডট দিয়ে XN পর্যন্ত। এবং প্রত্যেকটার উপরে আমি সিগনেচার অ্যাপ্লাই করতেছি। আবার বলো, দেখো, সেটা হচ্ছে প্রত্যেকটার উপরে আমি যখন সিগনেচারটা অ্যাপ্লাই করি, তখন আমার যে মেসেজটা বাড়াচ্ছে, এই যে মেসেজ, এই মেসেজটা দেখো আমি আবার এইটার সাথে এক্স এর সাথে তাহলে X1 কমা S1 পাঠাচ্ছি। এইটার জন্য তাহলে পাঠাচ্ছি কি, X2 কমা S2 পাঠাচ্ছি। না বুঝলে বইলো যে স্যার এই জায়গাটা বুঝি নাই। তাতে দেখা যাচ্ছে যে ওরা বলতেছে যে কম্পিউটেশনালি ওভারহেড বাড়তেছে, মানে কম্পিউটেশন পাওয়ারটা বেশি লাগতেছে।
ইন এডিশন টু দ্যাট, সেটা হচ্ছে যে মেসেজ ওভারহেডের ক্ষেত্রে ওরা যেটা বলতেছে সেটা হলো যে যেহেতু আমরা আগে ট্রান্সফর্ম করতাম শুধু একটা মেসেজ এক্স, এখন মেসেজ এক্স এর সাথে এস বাড়াচ্ছি, তার মানে এইটার সাইজ যদি এম হয়, কথার কথা, তাহলে এস এস এরও সাইজ হচ্ছে এম। তার মানে বোঝা যাচ্ছে যে 2M পর্যন্ত আমার ডাটা পাঠাইতে হচ্ছে, তাহলে মেসেজের ওভারহেডটা বেড়ে যাচ্ছে। আরেকটা বিষয় ওরা বলতেছে সিকিউরিটি লিমিটেশন, খেয়াল করো 3 নাম্বার যেটা আছে যে সিকিউরিটি লিমিটেশন আছে। সিকিউরিটি লিমিটেশনটা কিভাবে ব্যাখ্যা করবো, এই ব্যাখ্যাটা যদি আমরা এইভাবে নিই, লেটস সে অ্যাজ ফর এক্সাম্পল, সেটা হচ্ছে যে যদি একটা বড় মেসেজ হয়, আবার বলতে চাই এই মেসেজটা যে ভেরি লার্জ মেসেজ, তাহলে এইটাকে কিন্তু আমি ভাঙতেছি X1 X2 X3 এভাবে কিন্তু আমি ভেঙে ফেলতেছি, এবং প্রত্যেকটা ভাঙ্গার সাথে আমি একটা করে সিগনেচার অ্যাপ্লাই করতেছি, রাইট? তাহলে এইটার যদি অর্ডারটা মাঝখানে যে অস্কার আছে, এই অস্কারটা ওরা বলতেছে যে অস্কার চাইলে এটাতে তোমাকে বিপদে ফেলাই দিতে পারে। কিভাবে? সে হয়তো কোনো ডেটা অল্টার করবে না, সে দেখা গেল যে তুমি যে কনজিকিউটিভ মেসেজগুলো পাঠাচ্ছ, এই মেসেজগুলোর মধ্যে সে কিছু মেসেজ আছে যে মেসেজগুলোকে সে রিঅর্ডার করে পাঠাবে। ধরো X1 তুমি প্রথমে পাঠাইছো, X2 পাঠাইছো, তারপরে X3 পাঠাইছো, তাহলে সেই ক্ষেত্রে সে কি করবে, সে হয়তো X3টা X1 এর পরে X3 পাঠাইলো, তারপরে X2 পাঠাচ্ছে, কথার কথা। তাহলে সেই ক্ষেত্রে যখন রিসিভিং এন্ডে যাবে তখন তুমি দেখা যাবে যে তোমার রিঅর্ডারিংটা তুমি করতে পারতেছো না। এই জন্য বলছে যে এটা একটা সিকিউরিটি লিমিটেশন থাকতে পারে। তাহলে এই ধরনের যে 3টা প্রবলেম, যেমন কম্পিটিশনাল ওভারহেড আছে, মেসেজ ওভারহেড এবং সিকিউরিটি লিমিটেশন আছে, এই লিমিটেশন গুলো রিজলভ করার উপায় কি? রিজলভ করার উপায় ওরা বলতেছে যে এটাকে যদি ডাইজেস্ট করা হয়, আবার বলতেছি ডাইজেস্ট করা হয়, তাহলে ডাইজেস্ট অপশনটা কিভাবে আসছে? ডাইজেস্ট অপশনটা হচ্ছে এরকম যে ধরো আমরা এখন দুপুরে 1 প্লেট ভাত খেলাম। হ্যাঁ, আচ্ছা 1 মিনিট, হ্যাঁ আমি একটু জাস্ট, আমার একটা জরুরি ফোন আসছে। আচ্ছা সরি, হ্যাঁ। তো যেটা আমি বলতেছিলাম, সবাই একটু মনোযোগ দাও প্লিজ। সেটা হলো যে এই প্রবলেমগুলো রিজলভ করার জন্য ওরা বলতেছে যে যদি মেসেজটাকে আমরা সামহাও যদি ডাইজেস্ট করে ফেলতে পারতাম তাহলে আসলে ভালো হতো। তো সেই ক্ষেত্রে একটা সলিউশন দিছে যে মেসেজটা ডাইজেস্ট হবে। তাহলে ডাইজেশন ইস্যুটা কি? তাহলে জায়গা কম লাগবে, বা ওভারহেড বা কম্পিটিশনাল ওভারহেড যেটা আছে, মেসেজ ওভারহেড আছে, এবং সিকিউরিটি যে লিমিটেশন ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলো রিজলভ হয়ে যাবে। তো বলছে যে সেটা কেমন, সেটা বলছি। একটা এক্সাম্পল দিতে চাইছিলাম যে ধরো দুপুরে আমি ভাত খেলাম, 2 প্লেট ভাত খেয়েছি, কিন্তু এটা যদি হজম হয়ে যায়, হজম হলে কিন্তু তখন আর এটা 2 প্লেট থাকে না। তার মানে ডাইজেশন হয়ে গেল, একটা লিমিটেড ফরম্যাটে চলে যাবে। এটাকে বলছে হ্যাশিং।
মানে ডাইজেশন, ডাইজেস্ট অথবা বলে হ্যাশ। তাহলে নিশ্চয়ই হ্যাশটাকে অনেক সময় আমরা বলে থাকি ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ, ফিঙ্গার প্রিন্ট, এই ফিঙ্গারপ্রিন্ট মানে হাতের ফিঙ্গারপ্রিন্ট না, কিন্তু কোনো মেসেজের ফিঙ্গারপ্রিন্টই হচ্ছে হ্যাশ। এটা মাথায় রাখবা সবাই। এবং এটা বলছে যে এটা সিকিউর হবে এবং এটা ফাস্টার হবে। তাহলে সলিউশনটা কি? সলিউশন হচ্ছে আমাদের হ্যাশ ফাংশন ইউজ করতে হবে। তাহলে এখন আমরা দেখি যে হ্যাশিং কনসেপ্টটা কি, কিভাবে এটা কাজ করে। তো সেটা নিয়ে একটু এখন আমরা আলোচনাটা শুরু করব। এখানে যদি তোমরা ছবিটা খেয়াল করো, সেটা হচ্ছে যে সাইনিং লং মেসেজ উইথ হ্যাশ ফাংশন। মানে ধরো আগে কি হইতো, দেখো কিভাবে কমিউনিকেশন ওভারহেডটা কমে যাচ্ছিল, কমে যাচ্ছে, এবং মেসেজ ওভারহেডটা কমে যাচ্ছে, এই ছবি থেকে কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন এটা কেমনে ক্লিয়ার হবে সেটা যদি আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। ছবিতে দেখা যাচ্ছে যে একটা লং মেসেজ দেওয়া আছে। এই মেসেজের মধ্যে দেখো যে যদি আমি ট্রেডিশনাল প্রসেসে ইউজ করতাম তাহলে কি করতাম, এইটার জন্য আমি একটা সিগনেচার ব্যবহার করতাম, এই অংশের জন্য একটা সিগনেচার ব্যবহার করতাম, এই অংশের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা জন্য সিগনেচার ব্যবহার করি। সেইটা আমি না করে আমি যে কাজটা করতেছি, আমার যে পুরো মেসেজটা আছে সেই পুরো মেসেজের একটা হ্যাশ বানাচ্ছি, হ্যাশিং ডাইজেস্ট করতেছি, এই যে ডাইজেশন ফর্ম। এবং সেটাকে আমি বলতেছি কি মেসেজের ফিঙ্গারপ্রিন্ট, যেটাকে আমরা বলতেছি ফিঙ্গার প্রিন্ট। তুমি জাস্ট একটা সংক্ষেপ ধরে নাও যে হ্যাশিং মানে হচ্ছে, আচ্ছা হ্যাশিং এর যে প্রপার্টিস গুলো আছে উইল ডিসকাস লেটার এগেইন, কারণ এটার জন্য আলাদা আলোচনা আছে আমাদের। তো এখানে জাস্ট জিনিসটা খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট বানাচ্ছি পুরো মেসেজের উপরে। এবং আমরা কি করতেছি, আমরা হচ্ছে ওই যে হ্যাশ ফাংশনটা বা হ্যাশ ভ্যালুটা বাইর হইলো, ওই হ্যাশটার উপরে একটা সিগনেচার অ্যাপ্লাই করলাম, যেটা আমরা আগে করেছি। এবং তারপরে হচ্ছে আমরা এই যে সিগনেচারটা রেডি করলাম। তাহলে কি হইলো, সাধারণত এই যে হ্যাশ গুলো দেখা যায়, যে যে হ্যাশের ভ্যালুগুলো, এগুলো 120 থেকে 512 বিটের মধ্যে থাকে, 512 বিটের মধ্যে থাকে, এবং একটা ইউনিক ভ্যালু থাকে পুরো মেসেজের জন্য। তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা মেসেজ এখানে যেটা দেওয়া আছে, ফুল মেসেজের জন্য একটা সিগনেচার আমি ব্যবহার করব। এইটা হচ্ছে মূলত হ্যাশিং কনসেপ্ট। তাহলে সেই ক্ষেত্রে কি কি হচ্ছে দেখো, কমিউনিকেশন ওভারহেড যেটা আছে, অর্থাৎ কম্পিটিশন ওভারহেড যেটা, সেটাও কিন্তু কমে যাচ্ছে। কারণ আগে আমরা ইন্ডিভিজুয়ালি সিগনেচার অ্যাপ্লাই করতাম, এখন আমরা কি করতেছি, ইন্ডিভিজুয়াল করতেছি না, আমরা শুধু একটা ভ্যালুর উপরে আমরা হচ্ছে সিগনেচারটা অ্যাপ্লাই করতেছি। তার মানে কমিউনিকেশন ওভারহেডটা কমে গেল। দ্বিতীয়ত যে জিনিসটা আসতেছে সেটা হলো মেসেজ ওভারহেড। আগের ওভারহেডটা দেখা যাইতো যে যখন আমি এটারে S1 বানাবো, তখন আমি এটা পাঠাইতাম X1 অ্যাজ ওয়েল অ্যাজ S1। হ্যাঁ, এইভাবে পাঠাইতাম। তা সেটা না পাঠায় এখন আমি এই মেসেজটা যখন আমি পাঠাবো, এস ফর এক্সাম্পল, তাহলে এটা পাঠাবো X1, S। জিনিসটা দেখো, তাহলে আমি কি হচ্ছে, এইটা সাইজ যেহেতু ছোট, তার মানে হচ্ছে যে X1, আমি ধরে নিতে পারি যে X1 ইজ ভেরি মাচ গ্রেটার দেন এস, অনেক বড়। X1টা হচ্ছে যে এটা থেকে অনেক বড় হইতে পারে, এস এর থেকে অনেক বড় হবে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, মেসেজ ওভারহেডটাও কমে যাচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে সিকিউরিটি, যে অ্যানোমালিসটা আছে, লিমিটেশনটা এসে, এই কন্টেন্ট গুলো যদি তোমার হচ্ছে রিঅর্ডার করেও পাঠানো হয়, তাতেও কিন্তু আসলে আমাদের আলটিমেটলি কোনো প্রবলেম হবে না। তাহলে এখন আমরা হচ্ছে মোটামুটি একটা আইডিয়া নিলাম যে আসলে হ্যাশিংটা কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এখন আমরা দেখবো যে তার প্রোটোকলটা তাহলে কিভাবে কাজ করতেছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনাটা শুরু করি। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ডিজিটাল সিগনেচারের সাথে হ্যাশটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, তার জন্য প্রয়োজনীয় যে প্রোটোকলটা হইতে পারে সেইটা আমরা জাস্ট অ্যাট এ গ্ল্যান্স একটু দেখি। তো প্রথমে আমরা দেখতেছি যে অ্যালিস এবং বব, আমাদের অ্যাজ ইউজুয়াল যে দুইজন ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টার দুইটা আমরা এখানে দিলাম, অ্যালিস আছে এবং আমাদের বব আছে সাথে। তাহলে আমরা জানি যে সিগনেচারে কি হয়, একটা প্রথমে আমাদের কাজ হলো যে আমাদের একটা মেসেজ থাকে। সিগনেচারে কি থাকে, প্রথমে একটা মেসেজ থাকে, যে মেসেজটাকে আমরা রিপ্রেজেন্ট করি এক্স, রাইট? তাহলে এখন আমরা সরাসরি যে কাজটা করতাম আগে, যে এক্স ব্যবহার করতাম ডিজিটাল সিগনেচারের ক্ষেত্রে, তারপরে সাইন করতাম হচ্ছে এক্সটা এখানে বসাই দিতাম। তাহলে এখন আমরা এক্সটা এখানে না বসায়া আমরা কি করতেছি, পুরো মেসেজ যে এক্স আছে তার উপরে একটা হ্যাশ বানাইলাম। আচ্ছা, এই হ্যাশিংটা বানানোর পরে বা হ্যাশ ভ্যালু বের করার পরে ওই হ্যাশটার উপরে আমি একটা সাইন করে দিলাম। তো সাইন করে দেওয়ার পরে আমি আসলে মূলত কি করব, এক্স এবং এসটা পাঠিয়ে দিচ্ছি। তাহলে এখন অন দা আদার এন্ড অ্যারাউন্ড এরা কি করবে, এরা যে কাজটা করতে চাচ্ছে সেটা হচ্ছে জেড প্রাইম, মানে যে ভেরিফিকেশন ফেজ,
সে ভেরিফিকেশন ফেসে আমরা কি করতেছি, এই যে এসটা আসছে আর এক্সটা আসছে, এই এক্স এর আবার হ্যাশ করতেছি। দেখো, আমরা সেন্ডার এন্ডেও কিন্তু এক্স এর হ্যাশ বানাইছি, যেটার নাম দিছিলাম জেড। রিসিভার এন্ডেও কিন্তু এক্স এর হ্যাশ বানাচ্ছি, যেটার নাম দিছি জেড প্রাইম। এই যে এস আর হচ্ছে এই জেড প্রাইম, এই দুইটা আমি এখন ম্যাচ করতেছি। যদি দুইটা ম্যাচ হয়, তাহলে আমরা বলতে পারি যে আসলে মেসেজটা কি হয়েছে, মেসেজটা সাকসেসফুলি কি হয়েছে, সাকসেসফুলি রিসিভড হয়েছে। রাইট? সো ইট ইজ নট অল্টার্ড ডিউরিং ট্রানজিশনের সময় বা ট্রান্সমিটের সময় কোনো ধরনের অল্টারেশন হয় নাই। তাতে আমাদের যে তিনটা লিমিটেশন ছিল ডিজিটাল সিগনেচারে, সেটাও কিন্তু আলটিমেটলি আর থাকতেছে না। সবাই কি এটা বুঝতে পারছো? जी सर। ওকে। এখন একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি, যে হ্যাশ ফাংশন বা হ্যাশ জিনিসটা। প্রথম তোমাকে মনে রাখতে হবে যে হ্যাশ হচ্ছে এমন একটা টেকনিক যেটাকে আমরা অনেক সময় বলে থাকি ওয়ান ওয়ে ফাংশন। আবার বলতেছি, এটার নাম হচ্ছে ওয়ান ওয়ে ফাংশন, খাতার মধ্যে লিখে রাখো। এনক্রিপশন আমরা যেটা ইউজ করছি, এনক্রিপশন, এই এনক্রিপশনটা কিন্তু হচ্ছে টু ওয়ে ফাংশন। এটাকে বলে টু ওয়ে ফাংশন। আচ্ছা, তাহলে টু ওয়ে ফাংশন জিনিসটা কি, যেটা যেহেতু আমরা এনক্রিপশনটা পড়ছি, এর ব্যাখ্যাটা যদি টু ওয়েটা বলতে কি বোঝায় সেটা বোঝায়, সেটা হচ্ছে যে ওয়াই ইজ ইকাল টু এনক্রিপশন, এনক্রিপশন অফ এক্স যদি হয়, তাহলে আমরা লিখতে পারি যে এক্স ইজ ইকাল টু এনক্রিপশন ইনভার্স যদি করি, ইনভার্স ওয়াই যদি করি, তাহলে রেজাল্টটা আসবে। বোঝা গেছে? অর্থাৎ আমি অল্টার করে দিতে পারি মেসেজটাকে, আবার ওই অল্টার করা মেসেজটা থেকে আবার অরিজিনাল মেসেজে ব্যাক করে দিতে পারি। কিন্তু হ্যাশের ক্ষেত্রে হচ্ছে যে ইফ ইউ অল্টার দ্য মেসেজ, অথবা ইফ ইউ চেঞ্জ দি মেসেজ, অথবা আমি বলতে পারি ইফ ইউ ফিঙ্গারপ্রিন্ট বা ফিঙ্গার দ্য মেসেজ, এই মেসেজটা কি করবে, একটা নতুন একটা মেসেজ তৈরি করবে, কিন্তু এই পার্টিকুলার মেসেজ থেকে অরিজিনাল মেসেজে রিট্রিভ করা যাবে না। সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে ওয়ান ওয়ে ফাংশন। হ্যাশিংটা হইতেছে ওয়ান ওয়ে ফাংশন। এবং মজার যে বিষয়টা হচ্ছে যে আমাদের হ্যাশের যে প্রপার্টিজ গুলো আছে, ওগুলো আমরা সামনের স্লাইড গুলোতে পড়বো। তুমি প্রত্যেকটা মেসেজের ক্ষেত্রে, এই যে একটা মেসেজ ধরো, এই মেসেজের জন্য একটা হ্যাশ ভ্যালু বের হয়েছে, যেটা যেরকমই হোক, ধরো এখানে একটা ভ্যালু বের হয়েছে। দেখো, এই অংশটার জন্য একটা হ্যাশ ভ্যালু বের হয়েছে এবং এই অংশটার জন্য একটা হ্যাশ ভ্যালু বের হয়েছে। এখন তুমি যদি বলি যে তোমাকে এই হ্যাশ ভ্যালুটা দেওয়া হলো, তুমি এই মেসেজটা রিট্রিভ করো, ইট ইজ নট পসিবল। কেন পসিবল না? বিকজ এটা বলা হয়েছে যে এটা একটা ওয়ান ওয়ে ফাংশন। তুমি শুধুমাত্র যাইতে পারবা, এটা দিয়ে আসতে পারবা না, মানে ব্যাক করার কোনো সুযোগ নাই। ওকে? তাহলে এইটা হচ্ছে একটা প্রপার্টিস। আরেকটা জিনিস হইতেছে যে প্রত্যেকটা কন্টেন্টের জন্য, এই যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টের জন্য একটা ইউনিক কোড বাইর হবে, এই যে এটাকে বলে ইউনিক। এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট এবং সামনের দিকে কিন্তু এটা আমরা আলোচনা করব। এটা কিন্তু ইউনিক কম্পারেটিভলি দিস ওয়ান, মানে এই রেসপেক্টে ইউনিক ভ্যালু। আচ্ছা, এখন যদি এরকম হয় যে অ্যালিস ওয়াজ লেখা আছে, ওয়াজের জায়গায় জাস্ট চেঞ্জ করে তুমি বললা যে অ্যালিস ইজ, কথার কথা, তাহলে কিন্তু অবভিয়াসলি এই হ্যাশ ভ্যালু কিন্তু আর পাওয়া যাবে না, ইট উইল ক্রিয়েট এ নিউ হ্যাশ ভ্যালু অ্যাগেইন। তার মানে অ্যাজ সুন অ্যাজ ইউ চেঞ্জ সামথিং ইন ইউর মেসেজ, দেন ইট উইল অটোমেটিক্যালি বা ইমিডিয়েটলি চেঞ্জ ইটস হ্যাশ ভ্যালু, হ্যাশ ভ্যালু চেঞ্জ করে ফেলবে। তার মানে হইতেছে যে হ্যাশিং বেসিক্যালি কি করা হয়, হ্যাশিং দিয়ে মূলত ইন্টিগ্রিটি চেক করা হয়। ইন্টিগ্রিটি, মেসেজের ইন্টিগ্রিটি কিন্তু সে প্রিজার্ভ করে ইন সিকিউরিটি পার্সপেক্টিভ। তাহলে ইন্টিগ্রিটিটা কি? এই মেসেজটা ধরো আমি মিডিয়া, আমাদের যে পাবলিক চ্যানেল আছে, চ্যানেলে আমি পাঠাই দিলাম। ইফ সামওয়ান চেঞ্জ ওয়াজ থেকে ইজ বানাইলো, তাহলে এখানে যদি মেসেজটার উপর হ্যাশ বানাও, তাহলে কি এই হ্যাশ ভ্যালুটা কি আমরা পাবো? প্রশ্নের উত্তর হচ্ছে না, পাবো না। তার মানে হচ্ছে যখনই দেখবো যে হ্যাশ ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, তখনই আমি বুঝে যাব এই মেসেজটা সামহাউ অল্টার্ড হয়েছে ডিউরিং ট্রান্সমিশন। আচ্ছা, এখন তোমার আরেকটা প্রশ্ন মাথায় আসতে পারে যে স্যার, তাহলে কি হ্যাশ ভ্যালু মানে দুইটা মেসেজের, দুইটা ডিস্টিংক্ট মেসেজ, আলাদা মেসেজের কি হ্যাশ ভ্যালু এক হইতে পারে? প্রশ্নের উত্তর হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা খুবই কম, রেয়ার কেস। কারণ অ্যালগোরিদম যত রোবাস্ট হচ্ছে, এইটা আইসোলেট হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যাচ্ছে, তার মানে এইটার সম্ভাবনা নাই।
আমরা আসলে কনসিডার করেই নিব যে একটা পার্টিকুলার মেসেজের জন্য এক ধরনের হ্যাশ হবে। সো সিমিলার মেসেজ যদি সে জেনারেট করতে চায় যে অন্য আরেকটা মেসেজ, বাট দ্যাট ইজ নট সিমিলার টু দিস মেসেজ অ্যাজ ফর এক্সাম্পল, সো ইট উইল ক্রিয়েট দি সেম হ্যাশ ভ্যালু। প্রশ্নের উত্তর হচ্ছে না। অর্থাৎ দুইটা ডিফারেন্ট মেসেজের অবশ্যই হ্যাশ ভ্যালু দুইটা আলাদা থাকবে। এটা হওয়ার চান্স খুবই কম, একেবারে মানে কি বলবো, প্রবাবিলিটি প্রায় শূন্যের কাছাকাছি হইতে হবে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে নর্মালি খেয়াল করে দেখো যে প্র্যাকটিক্যালি যদি কোনো একটা পার্টিকুলার মেসেজ, যেটা যতই বড় হোক না কেন, আবার বলতেছি এই পার্টিকুলার মেসেজ, এই মেসেজটাকে যদি হ্যাশ করা হয়, মানে এর যদি ফিঙ্গারপ্রিন্ট তৈরি করতে হয়, তাহলে এটা যতই মেসেজটা বড় হোক, তার মেসেজের লেন্থ গুলো অর্থাৎ হ্যাশের লেন্থ সেটা 128 থেকে 512 বিটের মধ্যে হয়, যেটা আমি একটু আগের ক্লাসটাতে বা আগের স্লাইডটাতে আলোচনা করছিলাম। তার মানে এই হ্যাশের যে লেন্থ, ম্যাক্সিমাম লেন্থ হইতে পারে 512 বিটস, এর বাইরে, এর ভিতরেই থাকবে। তো সো ইমিডিয়েটলি বোঝা যাচ্ছে যে আমার একটা 1 মেগাবাইটের মেসেজ আছে, কিন্তু তার হ্যাশ ভ্যালু থাকবে, লেটস সে আমার একটা মেসেজ, এই মেসেজটার সাইজ হলো 1 মেগা, তাহলে হ্যাশ ভ্যালু হচ্ছে মাত্র ধরো ম্যাক্সিমাম হইলে তোমার এটা কত, 512 বিট। 512 বিট মানে হচ্ছে 0.5, 0.5 কে, কে বিট অ্যাজ ফর এক্সাম্পল। যদি এটাকে বাইটে করি তাহলে আরো কম। তাহলে এটা বলছি 1 মেগাবাইট মেসেজ। যদি ডিজিটাল সিগনেচার হইতো, তাহলে দেখা যাইতো মেসেজ হলো 1 মেগাবাইটের এবং সিগনেচার হচ্ছে 1 মেগাবাইটের। তার মানে 2 মেগাবাইট ডাটা ট্রান্সফার করতে হইতো, আর এখন মোটামুটি 1 পয়েন্ট, ধরো 0, লেটস এটা যদি খুব বেশি হয় 001 এইরকম, বা 002 এইরকম একটা মেসেজ আমাকে পাঠাচ্ছে। তো আলটিমেটলি বোঝা যাচ্ছে যে মেসেজ ওভারহেডটা ড্রাস্টিক্যালি কমে গিয়েছে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড নাও। এইবার আমরা দেখি যে এই যে হ্যাশ ফাংশনটা আমরা ব্যবহার করছি, এই হ্যাশ ফাংশনের মূলত সিকিউরিটি প্রপার্টিজ গুলো কি কি আছে, সেটা যদি একটু দেখে আসি, তাহলে আমাদের জন্য আরো আন্ডারস্ট্যান্ডিং নিতে ভালো হবে। যদিও আমরা মূলত ফোকাস করব আজকে মেসেজ অথেন্টিকেশন কোডের দিকে। তো এই ছবিটা একটু খেয়াল করে দেখো, এটা হলো তার সিকিউরিটি প্রপার্টিজ। সিকিউরিটি প্রপার্টিস এর প্রথম যে অংশটা ওরা বলছে সেটা হচ্ছে প্রিমিজেস বা ওয়ান ওয়েনেস। খেয়াল করে দেখো, ওয়ান ওয়েনেস বলতে বোঝাচ্ছে যে ইফ আই হ্যাভ এ মেসেজ, অ্যাজ ফর এক্সাম্পল, ইফ আই পারফর্ম দি হ্যাশ অপারেশন, আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে যে হ্যাশ ভ্যালুটা তৈরি হবে, ইট ইজ ওয়ান ওয়ে, মিনস ইউ ক্যান নট রিভার্সিভলি রিট্রিভ দি ভ্যালু অফ এক্স। মানে হ্যাশ মেসেজ থেকে তুমি কখনোই আবার এক্স এ রিটার্ন করার কোনো সম্ভাবনা নাই। রিয়েল লাইফ যদি একটা এক্সাম্পল দিই, তাহলে তুমি দেখবা যে সাধারণত ডেটাবেজের মধ্যে আমরা যে পাসওয়ার্ড গুলা স্টোর করি, এই পাসওয়ার্ড গুলা হচ্ছে হ্যাশ করা থাকে। হ্যাশ করা থাকে বলে কিন্তু এখন দেখো বলে যে পাসওয়ার্ড রিট্রিভাল কিন্তু অপশন নাই, মানে আগে কি পাসওয়ার্ড দিছিলাম সেটা আমি জানতে চাই। এই দেখবা যে বড় বড় জায়ান্ট যে কোম্পানিগুলো আছে, যারা ধরো ছোট ছোট কোম্পানি, এরা হয়তো যদি হ্যাশ করে না রাখে, সাধারণত হ্যাশ করে রাখা বাধ্যতামূলক, কিন্তু যদি না রাখে, ধরো মানে হচ্ছে একেবারে নভিশ যদি প্রোগ্রামার হয়, তখন তারা হ্যাশ গুলো, পাসওয়ার্ড গুলাকে কি করে, হ্যাঁ পাসওয়ার্ড গুলাকে তারা হচ্ছে একেবারে র টেক্সটে রেখে দেয় ডেটাবেজের মধ্যে। কিন্তু নর্মালি প্রসেস হচ্ছে যে না, এটাকে র টেক্সটে রাখা যাবে না, বিকজ দিস শুড কিপ সিক্রেট, যাতে এই পাসওয়ার্ডটা যেন কেউ না দেখতে পারে, ডিউ টু প্রাইভেসি কনসার্ন। তো সেই ক্ষেত্রে আমরা বলতেছি যে পাসওয়ার্ড গুলো এখন যদি দেখো, ধরো তুমি ফেসবুকে বা গুগলে তুমি পাসওয়ার্ড তোমার হারাই গেছে, বা তুমি মনে নাই, বা তুমি ভুলে গেছো অ্যাজ ফর এক্সাম্পল, তাহলে তোমাকে বলবে যে ডু ইউ ওয়ান্ট টু রিট্রিভ দি পাসওয়ার্ড। রিট্রিভ বলবে না, বলবে রিসেট দি পাসওয়ার্ড। তুমি কি পাসওয়ার্ড রিসেট করতে চাও? তখন ওনারা বলবে যে হ্যাঁ আমি পাসওয়ার্ড রিসেট, বা তুমি বললা হ্যাঁ আমি পাসওয়ার্ড রিসেট করতে চাই। তখন হয়তো তোমার মেইলে একটা রিকভারি মেইল পাঠালো, সেখান থেকে তোমাকে সরাসরি নিয়ে গেল যে ঠিক আছে, সাবমিট ইউর নিউ পাসওয়ার্ড অ্যান্ড দি, তোমাকে বললো হচ্ছে যে রিটাইপ দি পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ড গুলো দেওয়ার অর্থটা হচ্ছে আগের যে পাসওয়ার্ডটা আছে সেটা আসলে সে তোমাকে বলতে পারবে না, নর্মালি যদি হ্যাশ করা থাকে। এই জন্য এটাকে বলছে ইট ইজ অ্যান ওয়ান ওয়েনেস। সেকেন্ড থিং ইজ দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি, তারপরেও এখানে আলোচনা করতেছি। এটাকে আমরা সাধারণত বলি যে উইক কলিশন রেজিস্ট্যান্স। উইক কথাটার অর্থ, দ্যাট মিনস ইউ আর গিভেন অ্যান মেসেজ x1। আবার বলছি, উইক কলিশন বলতে ওরা যেটা বুঝাইছে যে এমন কোনো মেসেজ তুমি পাইলা, একটা মেসেজ অলরেডি তোমার দেওয়া আছে যে মেসেজটা x1,
So you want to find the another message that is considered at x2 as per example in which কি বলছে যে h of x1 equal to h of x2 এরকম হওয়ার সম্ভাবনা কি আছে? উত্তর হচ্ছে না। তার মানে ইউ আর গিভেন, এই জন্য এটা উইক বলছে। আর এখানে ওরা যে জিনিসটা বলছে একই জিনিস, দেখো প্রশ্নবোধক দেয়া আছে, এটা একই জিনিস মানে হচ্ছে যে তুমি এমন কোনো দুইটা ডিস্টিংক্ট মেসেজ পাবা না যেইটার হ্যাশ ভ্যালু সেম। এটাই হচ্ছে স্ট্রং কলিশন। এই যে কলিশন রেজিস্ট্যান্স, স্ট্রং কলিশন রেজিস্ট্যান্স মানে কলিশনটা হচ্ছে যে দুইটা মেসেজের হ্যাশ ভ্যালু যদি সেম হয় তাহলে তো কলিশন হয়ে গেল। তা বলছে যে এটা স্ট্রং, সো এমন কোনো মেসেজ, দুইটা ডিস্টিংক্ট মেসেজ পাবা না যাদের কি হয়, যাদের হচ্ছে হ্যাশ ভ্যালু সেম, এটাকে বলছি স্ট্রং। আর যেটা বলছি যে একটা মেসেজ আছে, তুমি আরেকটা মেসেজ খুঁজতেছো, সিমিলার মেসেজ বা অন্য টাইপের মেসেজ যেটার হ্যাশ ভ্যালু এই যে গিভেন যে মেসেজটা দেওয়া আছে তার থেকে তার সমান, এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এই তিনটা প্রপার্টিজ আসলে মূলত হ্যাশকে রিপ্রেজেন্ট করে। এখন যদি আমি বলি যে হ্যাশিং অ্যালগোরিদম, তাহলে আমাদের কি কি আছে, যে অ্যালগোরিদমের প্রসেসে আমরা হ্যাশ ফাংশনটা তৈরি করি, এই যে এইটার মধ্যে আগে ছিল হচ্ছে MD5, মানে হচ্ছে মেসেজ ডাইজেস্ট ভার্সন 5, MD5, এটার নাম হচ্ছে মেসেজ মেসেজ ডাইজেস্ট, ডি ফর ডাইজেস্ট, ডাইজেস্ট জিএসটি সরি, মেসেজ ডাইজেস্ট ভার্সন নাম্বার 5, MD5 ব্যবহার করতাম বা করি এখনো, যদিও এটার কিছু লিমিটেশন আছে অ্যাজ বিকজ অফ এটাতে এই যে কলিশনটা হওয়ার সম্ভাবনা থাকে, প্রবাবিলিটি একটু বেশি। বাট যে 20 শাহ 1 এর থেকে শাহ এসএইচ এর নাম শুনছেন হচ্ছে 256 আছে, এবং আরেকটা যেটা খুবই মানে প্রমিনেন্ট, এটা হলো 512। তবে আমরা নর্মালি 256 ইউজ করি, 1ও ইউজ করি। এইটার যদি রোবাস্টনেসের দিক থেকে চিন্তা করি, MD5 এর থেকে 1 ভালো, 1 থেকে 256 ভালো, এবং এটার থেকে দেখা যাচ্ছে 512 আরো ভালো। সো তোমাকে মাথায় রাখতে হবে যে এগুলা হচ্ছে অ্যালগোরিদম। কি অ্যালগোরিদম? টু প্রডিউস দি হ্যাশ ফাংশন। এই অ্যালগোরিদম গুলো আমরা আসলে ক্লাসে পড়ছি না, যার কারণে আমি তোমাদের বিষয়গুলো জানাই দিলাম যে এই অ্যালগোরিদম গুলো আছে হ্যাশিং এর জন্য। আরেকটা কাজ হয়, যেমন নর্মালি এটার অ্যাপ্লিকেশনটা হয় ডিজিটাল ফরেনসিকে, আমরা সাধারণত বলি ডিজিটাল ফরেনসিক টার্মে, যেটা হচ্ছে যে এই হ্যাশিং প্রসেসটা মূলত, হ্যাশিং প্রসেস, সরি, HASHING, এই হ্যাশিংটাকে আমরা সাধারণত মূলত আমরা হচ্ছে ডেটা ভ্যালিডেশনের জন্য ইউজ করি, বা এভিডেন্স ভ্যালিডেশন, এভিডেন্স এভিডেন্স ভ্যালিডেশনের পারপাসে আমরা ইউজ করি, ভ্যালিডেশন, এভিডেন্স ভ্যালিডেশনের ক্ষেত্রে ইউজ করি। পরীক্ষা অনেক সময় MCQ কোশ্চেন আসতে পারে। ওকে, তাহলে আমরা তিনটা প্রপার্টিজ বললাম, একটা হলো ওয়ান ওয়ে নেস, আরেকটা বললাম হচ্ছে তোমার স্মল, অথবা হচ্ছে এই যে বললাম উইক কলিশন রেজিস্ট্যান্স, আরেকটা হচ্ছে স্ট্রং কলিশন রেজিস্ট্যান্স। এইখানে আমাদের কিছু এক্সাম্পল দেয়া আছে, দেখো যে কতগুলো MD5, SHA-1, SHA-256, SHA-256, 224, 283, 84, 514, এটা হলো SHA-2 অনেক সময় বলে। তার মধ্যে চারটা অ্যালগোরিদম আছে, এবং ইনপুট বিট কত, আউটপুট বিট কত, এবং এটার ইন্টারনালি যে অ্যালগোরিদমটা আছে তাদের কতগুলো রাউন্ড চলে সেইটা তারা বলেছে। আর লাস্ট যে কলামটা আসলে মূলত দেওয়া আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু নো, আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কলিশন ফাউন্ড। তাইলে SHA-1 দেখা গেছে 160 বিট হলো তার আউটপুট, 512 হচ্ছে বিট তার ইনপুট, এবং তার রাউন্ড চলে 80টা। কিন্তু এই SHA-1 এর মধ্যে এখন পর্যন্ত কিন্তু কি আসে নাই, কলিশন দেখা যায় নাই। আর 256 কলিশন মানে বুঝছো তো কোনটা কলিশন বোঝাচ্ছি? কলিশন বলতে বোঝাচ্ছি যদি উইক কলিশন হয়, দ্যাট মিনস ইউ আর গিভেন এ মেসেজ, ধরো আমি লিখে রাখলাম গিভেন মেসেজ হলো x1, তাহলে H of x1 এইরকম কোনো অন্য কোনো আদার কোনো মেসেজ পাওয়া যায় নাই, যা x2 পাওয়া যায় নাই, যার কারণে H1 = H2। তাহলে এটা হলো কলিশন টার্মটাকে আমরা বুঝি। কলিশন বলতে বোঝায় যে দুইটা ডিস্টিংক্ট মেসেজ যদি তাদের হ্যাশ ভ্যালু যদি সেম হয়, তাহলে আমরা বলতে পারি কলিশন ফাউন্ড, নাহলে তো কলাইড হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে সেই ক্ষেত্রে MD5 কিন্তু আছে, খেয়াল করে দেখো,
MD5-এ কিন্তু তার কলিশন হয়, বাট SHA-1 বা হচ্ছে SHA-224, 256, 348, 512 এটার মধ্যে কোনো ধরনের কলিশন অদ্যাবধি নাই, সরাসরি লিখে দিছে নো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড নাও। ওকে, তাহলে এখন একটু বলো তো যে তোমরা হ্যাশ জিনিসটা বুঝছো কিনা, হ্যাশিংটা কি বুঝছো? জি স্যার। जी सर। ওকে, যদি আমরা হ্যাশ বুঝে থাকি তাহলে হ্যাশেরও তো সমস্যা আছে। সেই কি সমস্যা আছে এবং কোনভাবে আমরা এই হ্যাশগুলোকে চেঞ্জ করে অন্য কিছুতে নিয়ে যেতে পারি সেটা নিয়ে আলোচনা করব, এবং সেটাকে আমরা বলতেছি হচ্ছে ম্যাক, যেটাকে আমরা বলছি মেসেজ অথেন্টিকেশন কোড। সাধারণত এইটাকে বলা হয় হচ্ছে মেসেজের চেকসাম বা ক্রিপ্টোগ্রাফিক চেকসাম, অথবা বলতেছে কিড হ্যাশ ফাংশন। আচ্ছা, এখন দেখো যে হ্যাশ যে মেথডটা আছে সেই মেথডের থেকে একটু এক্সটেন্সিভ মেথড হচ্ছে ম্যাক, এবং এই ম্যাকটা মূলত ডিজিটাল সিগনেচারের সাথে কাজ করে। বলছে যে ম্যাক শেয়ার সাম প্রপার্টিজ উইথ ডিজিটাল সিগনেচার, এবং অলসো সে প্রোভাইড করতে পারে ইন সিকিউরিটি পার্সপেক্টিভ, সেটা হচ্ছে মেসেজের ইন্টিগ্রিটি। সো হোয়াট ইজ দি ইন্টিগ্রিটি ফর দ্যাট, খুবই ইম্পর্টেন্ট কিন্তু ইন্টিগ্রিটি মানে দ্য মেসেজ হ্যাজ নট বিন অল্টার্ড ডিউরিং ট্রান্সমিশন। তার মানে যখন সে রাস্তা দিয়ে যাইতেছিল কেউ তারে আহত করে নাই, যদি করে তাহলে আমি টের পাবো, তখন আমরা বলতেছি মেসেজের ইন্টিগ্রিটি এনশিওর করতে পারবো। আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, যেটাকে বলছি মেসেজ অথেন্টিকেশন। আচ্ছা, মেসেজ অথেন্টিকেশন মানে কি, মানে হচ্ছে যে মেসেজটা আমি রিসিভ করছি এইটার সেন্ড কি তমা করছে, যদি তমা করে, অরিজিনালি তমা করে থাকে, সেটা যেন আমি জানতে পারি যে হ্যাঁ এটা তমাই পাঠাইছে, সেটাকে বলে অথেন্টিকেশন। না হলে কি হবে খেয়াল করে দেখো, যদি অথেন্টিকেশনটাকে যদি আমরা এনশিওর করতে না পারি তাহলে প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে যে মাঝখানে যে অস্কার আছে, অস্কার সে যেহেতু পাবলিক চ্যানেল দিয়ে তুমি ডাটা ট্রান্সফার করতেছো, তাহলে সে যে কোনো ডেটাকে ইন্টারসেপ্ট করতে পারে। আবার বলতেছি, সেটা হচ্ছে অ্যালিস এবং বব যেহেতু দুইজন আছে কমিউনিকেটিং পার্টিস, তো মাঝখানে কি আছে, দুষ্ট লোক আছে হচ্ছে অস্কার। অস্কার যে কোনো পার্টিকুলার মেসেজ সামওয়ান সামহাউ সেন্ড করলে যদি করে, যেহেতু এটা পাবলিক চ্যানেল দিয়ে যাবে, তো যে কোনো সময় অস্কার এটাকে কি করতে পারে, ইন্টারসেপ্ট করতে পারে, করে সে নিজে নিজে হয়তো একটা মেসেজ পাঠাই দিল তার মতো করে, রাইট? এখন মেসেজটা যখন রিসিভ হচ্ছে, তখন এই যে বব আছে, এটা ধরো বব, বব যেন বুঝতে পারে যে এই মেসেজটা কার কাছে থেকে আসছে, যেন সে বুঝতে পারে যে এই মেসেজটা আসছে মূলত অ্যালিসের কাছ থেকে, তাহলে বলতেছি দিস মেসেজ হ্যাজ অথেন্টিকেটেড। তাহলে এই মেসেজটাকে তখন আমরা কি বলবো, অথেন্টিকেটেড। তাহলে ম্যাক আমাদের এই দুইটা জিনিস সাপোর্ট দিবে, সেটা কি, মেসেজের ইন্টিগ্রিটিও সাপোর্ট দিবে, অ্যাজ ওয়েল অ্যাজ মেসেজকে অথেন্টিকেশন করাতেও সহায়তা করবে। কিন্তু এই ম্যাকের একটা বড় সমস্যা আছে। সেই সমস্যা, আসলে সমস্যা ঠিক বলবো না, আমরা বলি যে ওয়ান কাইন্ড অফ, কি বলবো এটাকে, লিমিটেশন বলতে পারি, বা হচ্ছে যে তার একটা কনস আছে। সে কনসটা এরকম যে সে কিন্তু ডিজিটাল সিগনেচার যেমন হচ্ছে পিকেসি, নিশ্চয় পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি, অ্যান্ড সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, এসকেসি, এইটা দুইটার উপরেই কিন্তু অ্যাপ্লাই হইতে পারে। কিন্তু এ ম্যাক কিন্তু সরাসরি বলছে, ম্যাকের যে অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদমিক পয়েন্ট অফ ভিউ থেকে তারা বলছে ইট উইল ওয়ার্কস অনলি উইথ সিক্রেট কি বা প্রাইভেট কি ক্রিপ্টোগ্রাফি। এই পি ফর পাবলিক কিন্তু মনে রাখো, আর এটাকে বলছে এসকে মানে হচ্ছে, বলো এসকে মানে কি, এসকে সি, সিঙ্ক্রোনাস কি, प्राइवेट की। প্রাইভেট কি ক্রিপ্টোগ্রাফি, না বলে শেয়ার্ড কি, তাই না? শেয়ার্ড, শেয়ার্ড কি ক্রিপ্টোগ্রাফির সাথে কাজ করবে। ইন এডিশন টু দ্যাট, এই যে ম্যাক আছে, ম্যাক কিন্তু মূলত নন রিপুডিয়েশন যে টার্মটা আছে সিকিউরিটি রেসপেক্টে, সেই নন রিপুডিয়েশন কিন্তু সে আবার কি করে না, সে এটা প্রিজার্ভ করে না। নন রিপুডিয়েশনটা কি, বারবার ক্লাসে বলি, নন রিপুডিয়েশন মানে মানেটা হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ ইউ আর গিভেন এ অর্ডার, অ্যাজ ফর এক্সাম্পল আপনি যখনই একটা অর্ডার দিয়ে দিবেন, সো লেটার ইউ ক্যান নট ডিনাই, দ্যাটস দি কনসেপ্ট অফ নন রিপুডিয়েশন। সো এই নন রিপুডিয়েশন নিয়ে কিন্তু আসলে ম্যাক কাজ করে না। তাহলে ম্যাক কাজ করে কিসের উপরে, ম্যাক কাজ করে মূলত অথেন্টিকেশন
হু ইউ আর, তুমি কে। দ্বিতীয়ত হচ্ছে ডিজিটাল, সরি, তোমার হচ্ছে ডিজিটাল সিগনেচারের, তো এটা একটা মানে ডিজিটাল সিগনেচারের থেকে তার ম্যাকের একটা অ্যাডভান্টেজ আমাদের এখানে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মেসেজ অথেন্টিকেশন এবং হচ্ছে ইন্টিগ্রিটি, এই দুইটা নিয়ে মূলত কাজ করে। এবং এইটা যে হ্যাশ আছে, হ্যাশের থেকেও আবার এটা একটা ফাস্টার, ফাস্টার দেন, সরি, ডিজিটাল সিগনেচারের থেকেও একটা ফাস্টার, এটা বলছে ফাস্টার দেন ডিজিটাল সিগনেচার। কারণ তার কমিউনিকেশন ওভারহেড, মেসেজ ওভারহেড কম্পারেটিভলি কম। তো যার কারণে আমরা বলতেছি যে তার আসলে ডিজিটাল সিগনেচার আসলে ভেরি মাচ ফাস্টার দেন ডিজিটাল সিগনেচার। এখন আমরা একটা জিনিস দেখতে চাই, সেটা হলো যে তাহলে এই মেসেজ অথেন্টিকেশনটা কিভাবে আসলে আমরা অ্যালগোরিদমে অথবা আমাদের ডেটা কমিউনিকেশন বা মেসেজ কমিউনিকেশনে ব্যবহার করতে পারি, তার একটা সিমেট্রিক ভিউ এখানে দেয়া আছে। আবার বলছি, কোন ধরনের ভিউ? সিমেট্রিক বা স্কিমেটিক ভিউ দেওয়া আছে। ভিউটা কিভাবে? তাহলে সেক্ষেত্রে খেয়াল করি, দেখো, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এগুলো আসবে। সিমিলার টু ডিজিটাল সিগনেচার, খেয়াল করো, ম্যাক অ্যাপেন্ড অ্যান অথেন্টিকেশন ট্যাগ টু এ মেসেজ। আগে যেমন আমরা কি করতাম, যে মেসেজের সাথে আমরা একটা কি পাঠাইতাম, আমরা পাঠাইতাম হচ্ছে এক্স আর এস, তার মানে এটা একটা সিগনেচার। তো এখন আমরা এটা না পাঠাই, আমরা এক্স তো পাঠাবো, তার সাথে আমরা একটা তোমার হচ্ছে কি বলবো এটাকে, ট্যাগ পাঠাবো, ট্যাগ, ট্যাগ। এই ট্যাগটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি এম দিয়া। কি দিয়া? এম দিয়া। তার মানে দেখো, এখানে ছবিতে যদি খেয়াল করো, বব কি করতেছে, এটা হলো অরিজিনাল টেক্সট, আর এখানে আছে এম। তার মানে এম কোনটা? এম হচ্ছে আমাদের, এম কোনটা বলো? মেসেজ অথেন্টিকেশনে একটা ট্যাগ বসাইলাম, এই ট্যাগটার নাম দিছি এম। তাহলে এমটা হচ্ছে একটা ট্যাগ, এখানে লিখে রাখি, ট্যাগ হচ্ছে এম, রাইট? এই মেসেজটা দেখো, এক্স এবং এম, এবং এইটার উপর বেস করে আসলে আমরা মেসেজ অথেন্টিকেশন প্রোভাইড করতেছি, এই যে মেসেজ অথেন্টিকেশন অ্যালগোরিদম প্রোভাইড করতেছি, এবং সেই অ্যালগোরিদমটাতে মূলত কে পারফর্ম করতেছে? কি, হোয়াট ইজ দি কি? এই কিটা তো আগে শুনি নাই। এই কিটা হচ্ছে, যেহেতু এটা সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, তার মানে অবশ্যই সেন্ডার এবং রিসিভারের মধ্যে কি হয়েছে? সেন্ডার এবং রিসিভারের মধ্যে হ্যান্ডশেকিং হয়েছে, এবং যার কারণে একটা শেয়ার্ড কি তৈরি হয়েছে, যেটার নাম দিচ্ছি কে এ বি। তাহলে এখানে আমরা ছবিতে যে জিনিসটা নিয়ে আসছি সেটা বলছি কে এ বি বা কে। ওকে। ঠিক সিমিলারলি যখন এটা ট্রান্সফার হচ্ছে, তখন আমরা কি কি পাঠাচ্ছি? একটা পাঠাচ্ছি এক্স আর একটা পাঠাচ্ছি এম। তাহলে আমরা কি কি পাঠালাম? একটা এক্স আর একটা এম। এখন এইটা যখন চলে আসবে, তখন আমরা কি করতেছি, আমার এখানে আবার ম্যাকের মধ্যে আসলো, দেখো এক্স আর এম, এম আলাদা থাকতেছে, এক্স আলাদা থাকতেছে। এইখানে আমি একটা ম্যাক কম্পিটিশন করব। এই যে এখানে দেখো, এখানে ম্যাক কম্পিটিশন করব উইথ দি হেল্প অফ সিমেট্রিক কি। এই কি মানে কিন্তু মনে রাখবা কে এ বি। ওকে। আবার এই কি মানে মনে রাখবা কে এ বি। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখো। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে সেন্ডার এবং রিসিভার এন্ডে কাজটা কি? কাজটা হচ্ছে, প্রথমে এইচ নিব, আর একটা হলো ম্যাক নিব বা এম নিব, আমরা সাধারণত বলতেছি যে উম, এই তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। जी सर। আচ্ছা। যদি আমার কোনো ইয়ে হয়, মানে তোমাদের বুঝতে সমস্যা হয়, তাহলে কিন্তু আমাকে একটু বইলো, হ্যাঁ? আচ্ছা। তাহলে এখানে মোটামুটি একটা ধারণা আমরা পেলাম যে মেসেজ অথেন্টিকেশন কোডটা কিভাবে কাজ করে। কিন্তু এই কোডের মধ্যেও আবার একটু টুকটাক প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমরা একটু দেখব। সেটা হচ্ছে যে এই ছবি লেখাটা অনেকগুলো বেশি, যাতে তুমি পরীক্ষার মধ্যে এইগুলা জিনিস ইয়ে করতে পারো। ম্যাকের কম্পিউটেশনটা বলছে রেজাল্ট দ্য ইনকারেক্ট রেজাল্ট ইফ মেসেজ এক্স ইজ অল্টার্ড ইন ট্রানজিট। এটা তো আমরা সবাই জানি। ম্যাকের ক্ষেত্রে আমরা পাঠাচ্ছি কি এম, মানে মেসেজ অথেন্টিকেশন কোডের ট্যাগটা, আর সাথে একটা এস পাঠাই দিব। তো যদি আমাদের এই এস, সরি, এক্স পাঠাই দিব, যদি মেসেজটা এক্সটা চেঞ্জ হয়ে যায় অল্টারেশনের সময়, তাহলে সে, আমরা যখন আবার এটাকে চেঞ্জ করে এম বানাবো, অর্থাৎ রিসিভিং এন্ডে যখন এম প্রাইম বানাবো, তখন দেখা যাবে যে এম প্রাইমের সাথে এমটা ম্যাচ করতেছে না। এটা হলো একটা। এখন আমরা বলতেছি যে এরকম যদি হয় যে
Alice now assured that Bob was the originator of the message, since only two parties of the same secret key have the responsibility to compute the MAC. From Alice's perspective, Bob must generated MAC, so message authentication is provided. তাহলে এখন প্রথমটা হচ্ছে যে আমরা দেখলাম যে মেসেজের ইন্টিগ্রিটি আমরা চেক করে ফেলছি ফার্স্ট আইটেম দিয়া। সেকেন্ডটা হচ্ছে আমরা চাচ্ছি অথেন্টিকেশন। অথেন্টিকেশনটা খেয়াল করো, অথেন্টিকেশন, এই অথেন্টিকেশনটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে অ্যালিস, এটা হচ্ছে বব, এবং এই দুইজনের মধ্যে একটা কি শেয়ার হয়েছে যেটার নাম হচ্ছে কে, রাইট? এটুকু তো ক্লিয়ার সবাই নাকি? আচ্ছা, এখন বব যদি একটা মেসেজ পাঠিয়ে দেয় তাহলে কি কি পাঠাবে? একটা পাঠাবে এক্স পাঠাবে, আর একটা পাঠাবে এম পাঠাবে। এমটা কি? মেসেজ অথেন্টিকেশন কোড। তাহলে এই দুইটা জিনিস সে যখন পাঠাই দিবে, এখন এই যে অ্যালিস সে বুঝবে কিভাবে যে অ্যাকচুয়ালি এক্স মেসেজ দ্যাট ইজ সেন্ড বাই দি বব? সো দিস কনসেপ্ট ইজ কল্ড অথেন্টিকেশন। সো যেহেতু দেখা যাচ্ছে যে কে এ বি, ধরো আমাদের এখন কাজটা কি? তাহলে আমাদের কাজটা হচ্ছে কে দিয়া এক্স কে প্রথমে আমরা হ্যাশ করব, লেটস সে আমি এইচ প্রাইম বললাম। তারপরে আমরা কি করব? আমরা যে কে নিছি, কে দিয়ে আমরা এটাকে সাইন করব, ভেরিফাই করব বা সামথিং লাইক দ্যাট। যে ছবিটা এখানে দেখো, আমি ক্লিয়ার করি এটা। এই ছবিটা খেয়াল করো, এইটা এইখানে দেখো, আমরা যখন ম্যাক অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করতেছি তখন কিন্তু আমরা একটা কি প্রোভাইড করতেছি। এই কিটা কি? আসলে কিটা হলো কেবি, মানে অ্যালিস এবং ববের মধ্যে শেয়ার করা। তাহলে আমি যদি এরকম দেখি যে এক্স এবং এম এই মেসেজটা রিসিভ করলাম, এবং এই যে এক্স আছে সেই এক্স কে আমি প্রথমে ম্যাকে নিলাম, আর ইনপুট কেটা নিলাম, নেওয়ার পরে আমাদেরকে যদি আমরা এটা রিট্রিট করে এই জায়গায় এম প্রাইম, এবং আমরা যদি এখানে কনসিডার করি যে এম প্রাইম ইকুয়াল টু এম, তাহলে আমরা বুঝতে পারবো যে, সরি, ইকুয়াল টু এম, তাহলে বুঝতে পারবো মেসেজ ইজ অথেন্টিকেটেড। ওকে, এখন অ্যাট এ গ্ল্যান্স তাহলে আমরা দেখি যে মেসেজ অথেন্টিকেশন কোডের মধ্যে কি কি প্রপার্টিজ আছে। যেমন আমরা বলছি ক্রিপ্টোগ্রাফিক চেকসাম। ক্রিপ্টোগ্রাফিক চেকসাম মানে কি? চেক করার জন্য একটা ভ্যালু দেওয়া আছে যেটার নাম হলো, মানে একটা পার্টিকুলার মেসেজ, এই মেসেজটা ট্রান্সমিশনের সময় যেন অল্টারনেট না হয় তার জন্য আমি একটা ফিল্টার বসাই দিছি, বা একটা ফিল্টার বলা ঠিক হবে না, আমি একটা ইনফরমেশন বসাই দিছি বা ট্যাগ বসাই দিছি, যে ট্যাগটার নাম দিছি এফ। ওকে, তার মানে মেসেজ ক্রিপ্টোগ্রাফিক চেকসাম হিসেবে কাজ করে। সেকেন্ড থিং ইজ দ্যাট সিমেট্রিক। সিমেট্রিক টার্মটা ওরা বলতেছে যে অবশ্যই এটা সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির উপর কাজ করে। আরবিট্রারি মেসেজ সাইজ, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টার্ম ফর আস। আমরা সিগনেচারে দেখেছি যে যদি দেখা যায় যে তুমি যে সিগনেচারটা প্রোভাইড করবে ওই সিগনেচারের সাইজের থেকে টোটাল মেসেজ সাইজ যদি অনেক বড় হয়, তাহলে আলটিমেটলি তুমি কিন্তু ইমি আহ, তাহলে কিন্তু তুমি কি করবা? আমরা যেটা বলতেছিলাম যে একটা মেসেজ বড় হয় তখন আমি এটা এরকম ভাগ করলাম, তাই না? এই যে আমি ভাগ করে দিছি, এখন আমি সিগনেচারের ক্ষেত্রে কি করতাম? আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমরা হচ্ছে সিগনেচার করে দিতাম। তো এখন আমরা না করে আমরা কি করছি? পুরো মেসেজটা, আমরা পুরো মেসেজের উপরে আমরা হচ্ছে এটা যত বড়ই সাইজ না হোক না কেন, পুরো মেসেজের উপর আমরা একটা হ্যাশ ফাংশন চালাই দিতে পারবো। এবং এইটার যে আউটপুট লেন্থ হবে সেইটাও আমরা বলে দিছি যে এটা 128 থেকে 512 বিটের মধ্যে হবে। তার মানে এইটা খেয়াল করো, আরবিট্রারি মেসেজ সাইজ, ফিক্স আউটপুট লেন্থ, এই যে দেখো 128 থেকে 512-র মধ্যে হবে। তুমি যেভাবে সাজাও, তুমি কি 128 নিবা নাকি 512 নিবা? আরেকটা জিনিস হলো মেসেজের ইন্টিগ্রিটি সে এনশিওর করে, যেটা অলরেডি আমরা বলে ফেলছি। মেসেজের অথেন্টিকেশন আসলে মূলত সে কাভার করে দেয়। তার মানে মেসেজের ইন্টিগ্রিটি, মেসেজের অথেন্টিকেশন, এই দুইটা কিন্তু কাভার হয়েছে। আরেকটা জিনিস আছে নন রিপুডিয়েশন। সিন্স ম্যাক্স আর দ্য বেস্ট অন সাইমেট্রিক সাইফার, দে ডু নট প্রোভাইড নন রিপুডিয়েশন। তার মানে হচ্ছে যদি যেহেতু সাইমেট্রিক সাইফার হয় বা হচ্ছে শেয়ার্ড কি ক্রিপ্টোগ্রাফি হয়, তাহলে এটার মধ্যে আসলে কোনো নন রিপুটেশন হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন আমরা যদি আরেকটা স্লাইড দেখি এখানে, সেটা হচ্ছে এরকম একটা ম্যাক আমরা কিভাবে জেনারেট করতে পারি। তাহলে ম্যাকের তো অনেকগুলো উদাহরণ আমরা দেখছি।
বা অনেকগুলা নাম শুনছি, তাই না? যে যেমন হচ্ছে SHA-1 শুনছি, SHA-2, SHA-2 এর মধ্যে 2 to 4 আছে, তারপরে টু কত হয় জানি, 128 আছে, তাই না? 256 আছে, 2 to 4, 512 আছে। এগুলা কিন্তু প্রত্যেকটাই মেসেজ, মেসেজ। এখন বিষয় হলো যে এই অ্যালগোরিদম গুলা কিভাবে কাজ করে, সেই তথ্যটা আমরা আসলে এখন মূলত জানতে যাচ্ছি বা আলোচনাটা করব। তাহলে সাধারণত ম্যাক ইজ রিয়েলাইজড ক্রিপ্টোগ্রাফিক হ্যাক ফাংশন, যেমন আমরা বলছি SHA-1। এইচম্যাক, এই এইচম্যাক ইজ সাস এ ম্যাক বিল্ট অন হ্যাশ ফাংশন। মানে এইটা বলছি দেখো, ম্যাক ফ্রম হ্যাশ ফাংশন, অনেক সময় এটার নাম হলো এইচম্যাক, মানে হ্যাশড মেসেজ অথেন্টিকেশন কোড। আচ্ছা, কিভাবে কনস্ট্রাকশনটা হয় সেটা যদি দেখি, যে এই ধরনের কনস্ট্রাকশনটা কিভাবে হয়। সাধারণত ম্যাকটা হয় হচ্ছে, উই আর নট গোয়িং ইনটু ডিটেলস। তাহলে ম্যাকটা হইতেছে, যেটা হবে সেটা হচ্ছে, এটা যদি আমি করি ম্যাক, তার সাথে আমি দিলাম K(x). K(x)টা আসলে এইভাবে লেখাটা ঠিক হয় না, এখানে একটু ভুল হয়েছে আমার। এই কেটা এখানে ঢুকে গেছে আসলে আলটিমেটলি। মেসেজ অথেন্টিকেট কোড, এই কেটা আমি প্রোভাইড করব আর কি, এই কেটাকে আমি প্রোভাইড করব এখানে, এখানে কে দিয়া, এখানে কে দিয়ে আমি প্রোভাইড করব। তার মানে ম্যাকটা এটা হবে, কিন্তু তার সাথে প্রাইভেট কি লাগবে। এবং এইটা কম্পিটিশনটার কনস্ট্রাকশন মেথড হচ্ছে দুইটা, একটা হলো প্রিফিক্স ম্যাক আর একটা হলো সাফিক্স ম্যাক। সবাই একটু মনোযোগ দাও কি বলছি। সেটা হচ্ছে যে ম্যাকের পসিবল কনস্ট্রাকশন হইতে পারে প্রিফিক্স স্টাইলে অথবা সাফিক্স। এই প্রিফিক্স বলতে বোঝাচ্ছে যে হ্যাশিংটার ক্ষেত্রে প্রথম এইটা হবে কে, প্রিফিক্স, মানে মেইন এক্স বা মেসেজের আগে যে অংশটা সেটাকে বলছে প্রিফিক্স। আর এই যে দুইটা সাইন দেওয়া আছে, এই সাইন সিম্বল মানে হইতেছে কনক্যাটেনেশন, মানে যোগ। তার মানে প্রথমে থাকবে কিটা, আমার যে প্রাইভেট কি সেটা দেওয়া থাকবে, এটা হলো কি, তারপরের অংশটা আমাদের দেওয়া থাকতেছে এক্স। এই হচ্ছে আমাদের প্রিফিক্স ম্যাক। আর যদি সাফিক্স হয়, তাহলে প্রথমে আমাদের থাকতেছে হচ্ছে এক্স, আর পরের অংশ থাকতেছে কে, দেখো, পরের অংশে কে, এবং প্রথম অংশ হলো H(x). ওকে। তাহলে দুইটা কনস্ট্রাকশন প্রসেস আমরা দেখলাম। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি ম্যাক কিভাবে বানাবা, তাহলে আমরা বলবো যে আপনার যে প্রাইভেট কি আছে বা শেয়ার্ড কি আছে, সেই কিটা আগে, তারপরে মেসেজটা পরে দিব। এখন এইটা কনস্ট্রাকশনের আসলে মূলত এই ম্যাকের যে কনস্ট্রাকশন প্রসেস, এটার মধ্যে আসলে একটা বড় সমস্যা আছে, এটাতে অ্যাটাক হইতে পারে। সেই অ্যাটাকটা কিভাবে হইতে পারে সেটা যদি আমরা একটু ছবিটার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি, খেয়াল করে দেখো। সেটা হচ্ছে অ্যাটাকটা কিভাবে হচ্ছে। সেই অ্যাটাকটা হচ্ছে যে বব প্রথমে তার একটা মেসেজ ছিল এক্স, এবং যেহেতু মেসেজটা অনেক বড় এই জন্য অনেক ভাগ করে দিছে, X1 থেকে Xn পর্যন্ত। এটা কি সবাই একমত? जी सर। হুম। এরপরে কাজটা কি, এম বের করো, মানে মেসেজ অথেন্টিকেশন ট্যাগ, যেটাকে আমরা বলি। ট্যাগটা কিভাবে হইতেছে, আমরা বলছি প্রিফিক্স মেথড অথবা সাফিক্স মেথড। তাহলে প্রিফিক্স মেথডের নিয়মটা হইতেছে প্রথমে থাকবে কি, তারপরে মানে শেয়ার্ড কি KAB, আর তারপরে হলো মেসেজটা থাকবে, এই যে দেখো কনক্যাটেনেশন করছে মেসেজটা, এবং এই মেসেজটা পাঠাই দিছে সে। ওকে। তো এটা যখন পাবলিক চ্যানেল দিয়ে যাচ্ছে, তখন অস্কার কি করছে, অস্কার এটাকে পুরাটাকে ধরে ফেলছে, মানে এটা রিসিভ করছে সে। আচ্ছা, রিসিভ করার পরে সে কি করতেছে, রিসিভ করার পরে সে নতুন একটা ভেরিয়েবল এক্স এর জায়গায় বানাচ্ছে X0 বা X0। এবং সেটা কি লিখতেছে, সবাই যদি একটু ছবিটা একটু ক্লিয়ার করে তাহলে বুঝো। এখানে এক্সটাকে ভাগ করা হয়েছে X1 থেকে Xn পর্যন্ত, রাইট? দেখো এখানে লেখা আছে মেসেজটা X1 থেকে কত পর্যন্ত, Xn পর্যন্ত। এই কথা বলো। जी सर। আচ্ছা, যখন ইন্টারসেপ্ট করে ফেললো, তখন সে নতুন এই এক্স এর বদলে সে নতুন একটা এক্স বানাচ্ছে, যেটার নাম দিছে X0। এবং এই X0-তে অরিজিনাল যে মেসেজ, সেই মেসেজটা কিন্তু রয়ে গেছে, খেয়াল করো। এডিশনালি আমি একটা মেসেজ বসাই দিছি। এখন তুমি বলতে পারো, স্যার এই মেসেজটা এডিশনালি কি বসাইতে পারেন? সাধারণত কি বসানো হয়, এখানে দেখা গেল যে আমি কোনো লিংক ব্যবহার করে দিছি, যে তুমি যদি এডিশনাল কোনো ইনফরমেশন পাইতে চাও, তাহলে এই লিংকে ক্লিক করো, এবং ওই লিংক দিয়ে তুমি ফিশি অ্যাটাক বা ফিশিং
যে বা ফার্মিং যেটা করতে চাও তুমি চাইলে এটা করতে পারবা। ওকে, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এটা করার পরে সে নতুন করে আবার কি করতেছে, এমও তৈরি করতেছে, মানে মেসেজ অথেন্টিকেশন কোড যেটা ছিল সেইটা তৈরি করতেছে। খেয়াল করে দেখো, এম থাকতেছে আর সাথে হচ্ছে XN+1 নিচ্ছে। এটা কেন নিচ্ছে খেয়াল করে দেখো। হ্যাশিং এর নিয়মটা হইতেছে যে যদি কোনো ট্যাগ তৈরি করতে চাও, ট্যাগের নিয়মটা হচ্ছে যে যে হ্যাশ ভ্যালুটা বাইর হবে সেই হ্যাশের সাথে নতুন মেসেজের হ্যাশ ভ্যালুটা, দেখো এখানে কিন্তু এম নিছি, হ্যাশটা কারে করতেছি, এই যে ভ্যালুটা, এইটার সাথে শুধুমাত্র এই অংশটার একটা রাউন্ড বাড়ায় দিছি। আমি যেহেতু হ্যাশ ফাংশনগুলো আলোচনা করি নাই, যার কারণে ওখানে রাউন্ড আছে, যেমন এমডি এমডি ফাইভে দেখবা, সরি SHA-1 SHA-1 প্রায় অ্যারাউন্ড 80টা রাউন্ড আছে, মানে প্রত্যেকটা বিটের জন্য বা প্রত্যেকটা পার্টের জন্য একটা করে রাউন্ড দেওয়া আছে। তাহলে আমি ধরে নিলাম XN+1 আর একটা পার্ট, এবং সেইটা শুধু আগের যে মেসেজ আছে, তার মানে এখানে কি কি আছে, এই এম এর ভিতরে আছে মেসেজ অথেন্টিকেশন কোডের এম ট্যাগের মধ্যে কোনটা আছে, X1 থেকে XN পর্যন্ত ইনফরমেশন দেওয়া আছে, রাইট? তাহলে এইটার সাথে শুধুমাত্র পরের মেসেজটা যদি আমি হ্যাশ করে ফেলি, তাহলে আমরা X1 থেকে XN পর্যন্ত পুরো মেসেজের একটা হ্যাশ ভ্যালু পেয়ে যাব। তাহলে এটা আমি পেয়ে গেলাম হ্যাশট্যাগটা, বা হ্যাশট্যাগ, বা যেটাকে বলি যে মেসেজ অথেন্টিকেশন ট্যাগ। এবার আমি কি করতেছি খেয়াল করো, এবার আমি এই যে ইন্টারসেপ্ট করছি X এবং M, এটা কিন্তু আমি আর অ্যালিসের কাছে পাঠাচ্ছি না, আমি পাঠাচ্ছি XO যেটা আমি তৈরি করলাম, আর XM, এক্স ওর মধ্যে কি আছে, এক্স ওর মধ্যে আছে X1, X2, ডট ডট XN, অ্যাজ ওয়েল অ্যাজ XN+1, এই পর্যন্ত আছে। এবং এইটার আবার পুরাটার আবার হ্যাশ করে যে ভ্যালুটা হওয়ার কথা ট্যাগ, সেটা কিন্তু কার মধ্যে আছে, এম ওর মধ্যে। তাহলে এম ওর মধ্যে কি কি আছে, H(M) আছে, মানে অরিজিনাল যে ট্যাগটা আছে সেইটা, তার সাথে আমি শুধু মেসেজের যে বাকি পার্ট, এই যেটা আমি অ্যাড করলাম XN+1, এই X+1 আমি হচ্ছে অ্যাড করে দিয়েছি। তাহলে এখানে যখনই আমি এটা অ্যাড করে দিলাম, এই দুইটা জিনিস আমি দিয়ে দিলাম, তাহলে অ্যালিস কি করবে এবার, অ্যালিস যে কাজটা করবে সে হলো এম প্রডিউস করার চেষ্টা করবে, এম প্রাইম। তাহলে সে মেসেজ কোনটা পাইছে, X0 পাইছে। তাহলে সে এটাকে কি করবে, X0 কে সে, ধরো আমি সরাসরি লিখলাম X0 কে সে নিল, এবং সে এখন হিসাব করবে যে এখানে যে এমও আসছে, অর্থাৎ এমও, এই যে দেখো এমও, এমও ইকুয়াল টু কি এম প্রাইম কিনা, অবশ্যই ইট শুড বি কি হবে, ট্রু হবে নাকি ট্রু হবে না, ট্রু হবে। ট্রু হবে। তাহলে কি, সে কনসিডার করবে ইট ইজ এ ভ্যালিড সিগনেচার, বাট তথ্য তো ডিফারেন্ট। মেসেজ, অরিজিনাল মেসেজ যেটা বব থেকে আসার কথা ছিল ওইটা তো আসেই, ইন এডিশন টু দ্যাট আরো কিছু মেসেজ আমি এর মধ্যে এডিশনাল পাঠাই দিছি। তাহলে ওইখানে যদি একটা অথেন্টিক মেসেজের সাথে আমি যদি নতুন আরেকটা অংশ অ্যাড করে দেই, তাহলে ধরেই তো নিতে পারে যে এইটাই আসলে অরিজিনাল মেসেজ। সো দিস ইজ দি প্রবলেম অফ ইউজিং প্রিফিক্স অ্যাজ ওয়েল অ্যাজ সাফিক্স। যে অ্যালগোরিদম গুলো আছে তাদের এই প্রবলেমটা রয়ে গেছে। এই প্রবলেমটা রিজলভ করার জন্য আমরা আসলে মূলত আসবো কোথায়, H-ম্যাক, যেটাকে বলা হয় হ্যাশড ম্যাক। আবার বলছি, এই প্রবলেমটাকে রিজলভ করার জন্য আমার যে প্রসেসটা আছে সেটার নাম হলো H-ম্যাক। এখন প্রশ্ন হলো H-ম্যাকটা কিভাবে কাজ করে, একটু বোঝার চেষ্টা করি। তাহলে H-ম্যাকের অ্যালগোরিদমটা এখানে ফ্লোচার্ট আকারে দেওয়া আছে, পরীক্ষা অনেক সময় আসবে H-ম্যাক কিভাবে কাজ করে। এবং H-ম্যাকটা সাধারণত দেখা যায় যে, যদিও H-ম্যাকটা ইউজ না, এখন একটু কম করা হয়, বাট এই H-ম্যাকটা সাধারণত ট্রান্সপোর্ট লেয়ার যে সিকিউরিটিটা আছে, বা SSL আছে, অথবা IP sec আছে, ওইখানে কিন্তু আসলে এই H-ম্যাক প্রসেসটা ইউজ করা হয়। এবং সিবিসি, যেটা আমরা পরে একটু পরে আলোচনা করব, সিবিসি, সিবিসি ম্যাক যেটাকে বলা হয়, সিবিসি ম্যাক, এই ম্যাকটাকে ইউজ করে। এখন আমরা দেখি যে আসলে এটা কিভাবে কাজ করে। এখানে দেখো লেখা আছে K+, টার্মটা লেখা আছে না, দেখছো কি লেখা আছে, K+। K+ মানে হইতেছে কে, আসলে আমরা আগে ইউজ করছি K=KAB, তার মানে অ্যালিস এবং ববের মধ্যে শেয়ার্ড কি। তার মানে এটা বলছি K+, কথাটা বলছি K+ মানে হচ্ছে KAB+। তার মানে কেবিটা যেটা থাকবে, অর্থাৎ শেয়ার্ড কি থাকবে, এর সাথে কিছু অংশ আমরা প্যাড করে দিব, মানে বাড়াবো একটু। কি দিয়ে বাড়াবো, 0 দিয়ে বাড়াবো, এই জন্য এটার নাম দিছে K+।
তাহলে কিভাবে কাজ করতেছে, কিছু জিরো দিছে, তার সাথে সে একটা ইনপুট প্যাড দিছে, এটাকে বলে ইনপুট প্যাড। হুম। এটাকে কি বললাম, সরি ইনপুট প্যাড না, এটাকে বলে ইনার প্যাড। ইনার প্যাড বলি আমরা। ইনার প্যাড, এই প্যাডিং করা, প্যাডিং করা মানে উই আর ইনসার্টিং সাম এক্সট্রা বিটস, এটাকে বলে প্যাডিং করা। তোমরা যদি খেয়াল করো, কে ই প্লাস ইজ এক্সপান্ডেড দ্য কি, কে এ কে, সরি কে মানে হচ্ছে কে এ বি উইথ জিরোস, মানে এডিশনাল কিছু জিরো বসাই দিই লেন্থটাকে সমান করার জন্য। ম্যাক্সিমাম লেন্থ বাড়তে পারে 520 পর্যন্ত আসতে পারে। এনিওয়ে, তো যেটা আমি বলতেছি, ছবিতে যদি একটু খেয়াল করো, যে দুইটা জিনিস, একটা হলো কেটাকে প্রথমে বাড়াই দিছি, আর ইনার প্যাডটা আমি এখানে লিখছি। ইনার প্যাড হচ্ছে স্পেসিফিক একটা বিট প্যাটার্ন। এই যে প্যাটার্নটা আমরা ইউজ করছি, এখানে একটা বিট প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা এখানে বসাই দিছি। দেওয়ার পরে এই দুইটার এক্সর করেছি, খেয়াল করো এখানে এই দুইটার এক্সর করেছি। এক্সর করার পরে আমরা কি করলাম, যে ইনফরমেশনটা, যে হ্যাশ ইনফরমেশনটা আসলো, বা এই সরি এক্সর্ড ইনফরমেশনটা আসলো, সেইটা আমি আমার যে অরিজিনাল মেসেজ আছে তার প্রিফিক্স হিসাবে আমি এখানে অ্যাড করে দিলাম। কথাটা বুঝলাম সবাই? কি বললাম, আমি প্রথমে কে প্লাসটাকে এক্সটেন্ড করে দিয়েছি উইথ সাম জিরোস, এর সাথে আইপ্যাড নামে বা ইনার প্যাড নামে একটা ইনফরমেশন দিয়েছি। দেওয়ার পরে যে তথ্যটা বা যে ইনফরমেশনটা আসলো বা যে আউটকামটা আসলো, এক্সরের আউটকাম, সেটা আমি আমার যে মেসেজ আছে সেই মেসেজের কি করলাম, সেই মেসেজের সামনে প্রিফিক্স হিসাবে ব্যবহার করছি। তাহলে আগে ছিল কি, খেয়াল করে দেখো, প্রিফিক্স ম্যাক, তার মানে ম্যাকটা মেসেজের আগে বসতো। তাহলে এখানে আমরা ম্যাকটা সরাসরি না বসায়া ম্যাকের একটা ইনফরমেশন আমরা এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি কি করলাম, মেসেজটা আমি দিয়েছি, দেখো x0 থেকে xn পর্যন্ত দেওয়া শেষ। দেওয়ার পরে এই পুরা জিনিসটার উপরে আমি পুরাটাকে নিয়ে একটা হ্যাশ করলাম। এখন তুমি বলতে পারো স্যার এখানে আইবি দেওয়া আছে, আইবি কে বলে ইনিশিয়াল ভ্যালু। যখন হ্যাশ যে অ্যালগোরিদম গুলো আছে লাইক MD5 অথবা SHA-1, তাদের যে রাউন্ড গুলা চলে, তখন আসলে এই ইনিশিয়াল ভ্যালু গুলা ব্যবহার করা হয়। সো তোমার এটা এত জানার দরকার নাই, তুমি ধরে নেবে এটা একটা ইনিশিয়াল ভ্যালু আসতেছে। অন দ্য বেসিস অফ দ্যাট এখানে হ্যাশ অ্যালগোরিদম রান হচ্ছে। হ্যাশ অ্যালগোরিদমের ইনপুট কে হলো অরিজিনাল মেসেজ, তার প্রিফিক্স হিসেবে থাকতেছে ইনার প্যাড, এবং আমাদের যে শেয়ার্ড কিটা আছে তার একটা এক্সটেন্ডেড ভার্সন আসতেছে, এই অংশটা অ্যাড হচ্ছে। সেকেন্ড থিং ইজ দ্যাট, এরপরে যে অংশটা আসতেছে সেটা হচ্ছে আবার এই যে দেখো কে প্লাস দেওয়ার পরে এখানে একটা আউটপুট প্যাড বা আউটার প্যাড বলা হয়, এখানে একটা অ্যাড হচ্ছে। কে প্লাস মানে এখানে যেটা আছে এখানে এটা ব্যবহার করলাম, এখানে একটা আমরা আউটার প্যাড ব্যবহার করছি, একটা স্পেসিফিক বিট প্যাটার্ন, তোমরা যদি এখানে খেয়াল করো এই বিটটা দিয়ে আবার এক্সর করে নিলাম, তাহলে ইনফরমেশনটা আবার প্রিফিক্স হিসেবে বসাইলাম। এই মেসেজের যে হ্যাশ ইনফরমেশনটা আসছে সেটা এখানে বসাইছি। বসানোর পরে এই দুইটার উপরে এবার আমরা কি করলাম, একটা হ্যাশ তৈরি করলাম। এই হ্যাশিং করার পরে যে কোডটা তৈরি হলো সেই কোডটাকে আমরা বলতেছি এইচ ম্যাক। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড সো হাউ ইট ওয়ার্কস, বা হাউ দ্য অ্যালগোরিদম ওয়ার্কস, কিভাবে অ্যালগোরিদমটা হ্যাশ ম্যাক জেনারেট করার জন্য কাজ করতেছে। সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন যদি ধরে নেই আমি, সেটা হচ্ছে যে এইচ ম্যাক জেনারেশন প্রসেস শেষ। এইভাবে এইচ ম্যাকটা ইউজ করা হয়। আমরা চাইলে আরেকটা আমাদের অ্যালগোরিদম আছে, যেটাকে অনেক সময় আমরা বলি জিম্যাক। হ্যাঁ, মানে গেলিয়াস ফিল্ড থেকে জিম্যাকটা আসছে। আর একটা হলো সিবিসি ম্যাক, সিবিসি ম্যাক, সাইফার ব্লক চেইনিং ম্যাক, সাইফার ব্লক চেইনিং ম্যাক। তো সিবিসি ম্যাক পর্যন্ত আমরা পড়বো। আর হচ্ছে জিম্যাক যেটা আছে সেটাও কিন্তু ইউজ হয়। হ্যাঁ, সো ওইটাও আমরা হচ্ছে তার ফিচার গুলো দেখবো, হাউ ইট ওয়ার্কস, কিভাবে এটা কাজ করে। তো আমরা যদি এখন দেখি সিবিসি ম্যাকটা কিভাবে কাজ করে, সিবিসি ম্যাকের দুইটা প্রসেস এট এ গ্ল্যান্স দেখে যাও, তাহলে তুমি বুঝতে পারবা। আমরা প্রায় ক্লাসের শেষের দিকে চলে আসছি আজকের ক্লাস। এরপরে হয়তো একটা দুইটা আমার ক্লাস লাগবে, তারপরে আমি মোটামুটি শেষ করে ফেলতে পারবো। তোমরা পরীক্ষাগুলো আল্লাহর হস্তে একটু দেওয়ার ব্যবস্থা করো। তুমি একটা শিডিউল তৈরি করো, যে শিডিউলের উপর বেস করে তোমরা পরীক্ষাগুলো শেষ করবা। তাহলে আমি মোটামুটি অনেক দূর আগায় গেছি। আমার যেহেতু ক্রিপ্টোগ্রাফিক প্রসেসটা মোটামুটি শেষের, একেবারে শেষ বলা যায়। তো সেই ক্ষেত্রে মোটামুটি যেটা দরকার ছিল আমাদের সেটা শেষ। এর সাথে শুধু আমার একটা চ্যাপ্টার বাকি আছে, ওই চ্যাপ্টারটা আমি শেষ করতে পারলে মোটামুটি আমরা ধরে নিতে পারি আমাদের এই কোর্সটা প্রায় শেষের দিকে আসবে। আর যদি সময় পাই অবশ্যই আমি রেগুলার ক্লাস নিতে থাকবো, যতদিন পর্যন্ত না তোমাদের পরীক্ষা হয়েছে।
আচ্ছা, আর এখন তুমি যে কাজটা করবা সেটা স্যার, হচ্ছে হ্যাঁ বলো, শিডিউলটা করে স্যার ফেলো। আমরা কি বুধবার বাদে অন্য কোনো দিন পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, পরীক্ষা তোমরা দিতে পারবা। আমি বলি সেটা হচ্ছে রবিবার দিতে পারবা। রবিবার, ঠিক আছে? রবিবার, মঙ্গলবার পারবা না, আমার শুধু সমস্যা হলো সোম মঙ্গল আর কি। তোমরা বুধবার দিতে পারবা, বুধবার বৃহস্পতিবার। তাহলে কোনটা কোনটা বাদ গেল? এই 3 দিনের মধ্যে যে কোনো দিন তুমি দিতে পারবা। বোঝা গেল? জি স্যার, বুঝছি। আচ্ছা, রবিবারে তোমরা অবশ্যই 2টার মধ্যে পরীক্ষা দিবা। দুইটা, 2টার মধ্যে পরীক্ষাটা দিয়ে দিবা আর কি। আর রবিবারে যে কোনো দিন যে কোনো সময় দিতে পারো, সমস্যা নেই। বুধবারও দিতে পারবা, বৃহস্পতিবারও দিতে পারবা। এই ঠিক আছে। 3টে ডেট তোমরা ঠিক করবে। সোমবারে আমি আসলে থাকি, কিন্তু সোমবারে দেখা যাচ্ছে যে আমি বিকালটা আবার থাকি না, তো অনেক সময় দেখা যায় যে আমি থাকছি না। আর মঙ্গলবারটা আমার একটু প্রবলেম, মঙ্গলবারটা বাদ দিতে হবে আর কি। হ্যাঁ, তো তুমি শিডিউল করে ফেলবা। হ্যাঁ, 4টা টিউটোরিয়ালের জন্য 4টা টপিকস দিয়ে তুমি শিডিউল করবা, এই পরীক্ষা নিবো। একটা তো পরীক্ষা দাও নাই। হ্যাঁ, 4টা পরীক্ষা নিব, তার মধ্যে হচ্ছে বেস্ট অফ 3 কাউন্ট করব, আর নাহলে 3টা পরীক্ষা নিব, বেস্ট অফ 2 কাউন্ট করব। এইভাবে আসলে পরীক্ষাগুলো শেষ করতে হবে। এনিওয়ে, আমি আগে এটা শেষ করে ফেলি অংশটা। সেটা হচ্ছে যে নর্মালি সিবিসি ম্যাকটা ইউজ করে আমরা যেমন বলছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে শেয়ার্ড কি যে ক্রিপ্টোগ্রাফি আছে, সেই ক্রিপ্টোগ্রাফির মধ্যে আমরা যেটা ইউজ করি সেটা হলো এইএস। নিশ্চয়ই মনে আছে, এইএস আমরা ডিটেলস পড়েছি, রাইট? কথা বলো, পড়ছো না পড়ো জি না এটা? স্যার। জি স্যার, পড়েছি। এইএস, ইয়েস। এই এইএস অ্যালগোরিদমের মধ্যে আসলে মূলত আমরা যখন এইচ ম্যাক ইউজ করব, তখন আসলে মূলত আমরা ইউজ করি সিবিসি ম্যাক। মানে এটাকে বলে সাইফার ব্লক চেইনিং। ব্লক চেইন না, কিন্তু খেয়াল করতে হবে, এটা হলো সাইফার ব্লক চেইনিং। মানে আমরা তো জানি যে এই এইএসটা হচ্ছে ব্লক সাইফার, তাই না? ব্লক সাইফার না? এইএসটা কি ব্লক সাইফার, তাই না? মানে কি, জি একটা স্যার। মেসেজ 128 বিট, 128 বিট করে এনক্রিপ্টেড করে পাঠাইতে হয়, এটা জন্য ব্লক সাইফার বলে। এই সাইফারের ক্ষেত্রে আসলে সিবিসি ম্যাকটা ইউজ করে আর কি। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে সিবিসি ম্যাক যদি ইউজ করো, তাহলে ইন্টিগ্রিটিটা রিজলভ করে ফেলতে পারবা। অর্থাৎ এনক্রিপশন থাকতেছে, এনক্রিপশন যদি আমরা ইউজ করি, এনক্রিপশন, এখানে কিন্তু এনক্রিপশনটা আছে এইএস এর ভিতরে। এনক্রিপশন যদি ইউজ করি, কনফিডেন্সিয়ালিটিটা অ্যাচিভ করা যায়। কনফিডেন্সিয়ালিটি, CILITY, কনফিডেন্সিয়ালিটি অ্যাচিভড। কনফিডেন্সিয়ালিটি জিনিসটা কি? তার মানে মেসেজ ইজ মেসেজ শুড বি কনফিডেন্সিয়াল অ্যান্ড ইট ক্যান নট বি অ্যাক্সেস বাই দি অথরাইজড আনঅথরাইজড পিপল। আনঅথরাইজড পিপল এটা আসলে অ্যাক্সেস করতে পারবে না বা জানতে পারবে না। তাহলে এটার কোনো এনক্রিপশন। তাহলে আমাদের এখন থাকতেছে যে যখন আমার ট্রানজিট হচ্ছে, অর্থাৎ মেসেজটা যাচ্ছে, তখন যেন অল্টার না হয়, তাহলে লাগবে ইন্টিগ্রিটি। তাহলে ইন্টিগ্রিটি অ্যাচিভ হচ্ছে কোনটা দিয়া? আমি ইন্টিগ্রিটি অ্যাচিভ করতে পারি এই ম্যাক দিয়ে, অ্যাচিভ করতে পারি। তার সাথে আমাদের আরো একটা জিনিস অ্যাচিভ হচ্ছে, সেটা হলো অথেন্টিকেশন। অথেন্টিকেশন, মেসেজ অথেন্টিকেশন, মানে হু আর ইউ, তুমি কে, এটা হলো অথেন্টিকেশন। অথেন্টিকেশন কোনটা দিয়ে হচ্ছে? অথেন্টিকেশন বলতে আরেকটা ব্যাখ্যা আছে এরকম, যে তুমি যে আমাকে মেসেজটা পাঠাইছো সেইটাই হচ্ছে, সেটাকে এনশিওর করাটাই হলো অথেন্টিকেশন। তাহলে দেখো, কনফিডেন্সিয়ালিটিটাও পাচ্ছি, ইন্টিগ্রিটিটাও আমরা পাচ্ছি, এবং অথেন্টিকেশনটাও পেয়ে যাচ্ছি। তাহলে পাচ্ছি না কোনটা? পাচ্ছি না হচ্ছে নন রিপুডিয়েশন। নন রিপুডিয়েশন যদি তুমি মনে করো অ্যাচিভ করতে চাও, তাহলে অবশ্যই মনে রাখবা ডিজিটাল সিগনেচার ব্যবহার করতে হবে। তাহলে তুমি কি কি তোমার আসলে ব্যবহার করতে হবে ফর সিকিউর ট্রান্সমিশন নেটওয়ার্কের মধ্যে, সেটা তুমি কিন্তু ইজিলি বুঝতে পারবা যে কোন কোন অ্যালগোরিদম বা কোন কোন হচ্ছে টেকনিক্স তোমার নেটওয়ার্কে অ্যাপ্লাই করতে হবে ফর মেসেজ ট্রান্সফার। তাহলে কোন কোন জিনিসগুলো তুমি অ্যাচিভ করতে পারবা, এটা চিন্তা করলেই তুমি বুঝে যাবা যে নেটওয়ার্কের আসলে টোটাল সিকিউরিটির জন্য কি দরকার। ওকে, এখানে আমি একটা ছোট কাজ দেখাচ্ছি যে কিভাবে এটা চেইনিংটা কাজ করে। এটা বলছে চেইনিং মানে চেইন, সোজা বোঝা বোঝা যাচ্ছে। প্রথম কাজ হচ্ছে, দেখো, ইন্টারমিডিয়েট ভেক্টর বা ভ্যালু, যেটা আমরা বলি ইন্টারমিডিয়েট ভেক্টর বা ভ্যালু, এটা আমার ইনিশিয়ালি থাকতেছে প্রথম মেসেজটার জন্য। ধরো আমার একটা মেসেজ আছে X1, X2, X3, X4, এইভাবে কিন্তু আমার XN পর্যন্ত আছে। এবং এই X4 মানে, X1 মানে কিন্তু একটা ব্লক। খেয়াল করো, যেহেতু আমি এটা এইএস অ্যালগোরিদমে অ্যাপ্লাই করব, এটা কিন্তু একটা ব্লক, মানে একটা বড় মেসেজের একটা ব্লক, 128 বিটের একটা ব্লক বা 196 বিটের একটা ব্লক। এই ব্লকটার সাথে প্রথমে ইন্টারমিডিয়েট ভ্যালুর একটা
এক্সর হবে এই জায়গাটা, দেখো প্রথমে আসে x1, আর এখান থেকে আসবে প্রথমে, কিন্তু এখানে লাইনটা এইভাবে টানা আছে। এটা রিজনটা হচ্ছে ফার্স্টেটা কিন্তু এখানে এইভাবে আছে, প্রথমটা প্রথমটা কিন্তু এখানে ইন্টারমিডিয়েট ভেক্টরটা আছে, এক্সর হয়ে গেল। হওয়ার পরে খেয়াল করে কিন্তু সবাই মনোযোগ দিয়ে, হওয়ার পরে যে রেজাল্ট আসবে সেইটা আমি এনক্রিপ্টেড করে ফেললাম, এই যে দেখো ই দিয়ে এনক্রিপশন হয়ে গেল। হওয়ার পরে এখানে একটা রেজাল্ট আসবে, রেজাল্ট আসবে কি y1 আসবে, আসবে না? এই কথা বলো, y1 আসবে না জি এখানে স্যার। রেজাল্টটা? জি স্যার। y1, এই y1টা এদিকে চলে যাচ্ছে। চলে এবার দেখো আগে কিন্তু এইখানে তারটা টাঙানো ছিল এই জায়গায়, এখন কিন্তু এখানে লাগাই দিচ্ছে সেকেন্ড মেসেজের জন্য। তাহলে এইখান থেকে আসতেছে এখন y1, তাহলে এখান থেকে কি যাচ্ছে বলো তো? x1 যাবে, x2 যাবে, নাকি x3 যাবে? x1 যাবে। x1 যাবে। প্রথম থেকে আসো আবার, প্রথমে কোন দিকে থাকবে এটা? এখানে, এই দেখো এখানে, এখানে প্রথমে এখানে, রাইট? এখানে কানেকশনটা আছে। তাহলে এই দিক দিয়ে আসতেছে, এখানে কি আসতেছে? এখানে আসতেছে আইভি, রাইট? প্রথমে কি আসতেছে, আইভি না? জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে কি আসতেছে? x1, ফার্স্ট ব্লক অফ মেসেজ আসতেছে না? জি স্যার। এখান থেকে আসতেছে কি আইভি, ইনিশিয়াল ভ্যালু। এখান থেকে আসতেছে x1, তারপরে এনক্রিপশন হলো, হওয়ার পরে যে রেজাল্ট আসলো সেটাকে যদি ধরে নেই y1, ঠিক আছে? আচ্ছা, এই y1টা এই দিক দিয়ে আসতেছে, এবার কিন্তু আমাদের এটা আর নাই, এখন এই দিকে লাইনটা হয়ে গেছে। প্রথমবারে শুধু এটা দিয়ে আসবে, তারপরের বার এখানে লাইন লাগানো থাকবে, এই যে দেখো এখানে লাইন লাগানো। তাহলে এখন বলো এখান দিয়ে কি আসতেছে? y1, কথা বলো, নালে কিভাবে হবে? জি স্যার, y1 আর x2 যাবে। x2 যাবে, দ্যাটস মাই পয়েন্ট, এই কারণে আমি বলতে চাচ্ছি এখানে কি আসবে, x2, রাইট? তাহলে এখানে যদি x2 আসে, তাহলে আলটিমেটলি ঘটনা হচ্ছে যে যখন x2 আসতেছে, তাহলে আমি এটা বলতে পারি এইটা আসলে কি আসতেছে, 2 - 1 আসবে। জি ঠিক স্যার। আছে নাকি না মিলাইতে গেলে? জি স্যার। তাহলে ইস্যুটা কি দাঁড়াচ্ছে, ইস্যুটা হলো এখানে যদি xi আসে, তাহলে এইখান দিয়ে কি আসবে, yi - 1 আসবে। তাই কি না? এটা যদি x2 হইতো, x2, তাহলে এটা কি হইতো, y1 আসতো। তাহলে এটা যদি আই হয়, তাহলে এটা কি আসবে, i - 1, তাই কি না? জি স্যার। আচ্ছা, এইভাবে যখন চেঞ্জ হয়ে শেষ পর্যন্ত কি আসবে, তাহলে এখানে yn আসবে না শেষ পর্যন্ত? একেবারে পুরা ব্লকটা, মেসেজের ব্লকটা শেষ হয়ে গেল যখন, তখন এখানে কি আসবে, yn আসবে না? জি স্যার। আচ্ছা, এই টা তুমি দেখো এখানে যদিও এইটা অ্যারো সাইনটা এভাবে দেওয়া আছে, তোমাকে কিন্তু মনে রাখতে হবে এইটা কিন্তু যাবে না, এটা ইন্টারনাল কম্পিটিশন কিন্তু হচ্ছে, ইন্টারনালি কম্পিটিশন হচ্ছে, কোনো কিছু বাইরে যাবে না এখন। এই ওয়ানটা হচ্ছে আমাদের সিবিসি ম্যাক, এই যে দেখো m = y(n), বুঝাইতে পারলাম? জি স্যার। আচ্ছা, সিমিলার প্রসেস ভেরিফিকেশনে কি হবে, ভেরিফিকেশনে আবার একই জিনিস, প্রথমবারে এই যে দেখো এখানে y(n) আসছে, প্রথমবারে কিন্তু কি আসবে, ইন্টারমিডিয়েট ভেক্টর দিয়া, একই জিনিস বারবার ঘুরবে, তাহলে এখানে আলটিমেটলি একটা পর্যায়ে যায় কি হবে, yn' পাবো আমি ওই মেসেজটা দিয়ে, এই যে মেসেজটা আসতেছে যেটা x1 থেকে xn, এম তো পাঠাই দিছি, এই এমটা হচ্ছে m = y(n), এই এমটা আমি পাঠাই দিলাম, পাঠাই দেওয়ার পরে এখানে আমি প্রথমে x1 দিলাম, x1 দেওয়ার পরে এখানে তাহলে প্রথমে কি থাকলো এইটা, তারপরে এখানে আমি y1 পাবো, তারপরে আমি যখন এখানে x2 বসাবো তখন এখানে আসবে y1, এই y1 মানে y2 - 1, তাহলে এখানে যদি i হয় তাহলে এটা হবে কি yi - 1, তাহলে এটা একটা পর্যায়ে আমি পাবো কি yn', তাহলে এই yn' মানে হচ্ছে m', তাহলে এখন আমি পাচ্ছি হচ্ছে এখান থেকে m আর এখান থেকে m',
যদি এম ইজ ইকাল টু যদি এম প্রাইম হয় তাহলে আমি বলবো ভ্যালিড, আর যদি না হয় তাহলে আমি বলবো উম, যে এটা ভ্যালিড না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? ইয়েস স্যার। তাহলে এটাকে আমরা বলতেছি সিবিসি ম্যাক। ওকে, এটা ছাড়া আরেকটা তথ্য আছে যেটাকে আমরা বলছি জি ম্যাক, যেটা আমি অলরেডি বলে ফেলছি তোমাদেরকে যে জি ম্যাক আছে। এটা আসলে জিম্যাক সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিতে জিম্যাকটা ইউজ করে, এটা প্যারালাল করা পসিবল, সেটা বলছে হাই স্পিড অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয় জানার জন্য আর কি। যেমন আইপি সেকে এটা ব্যবহার করা হয়, অথেন্টিকেশন হেডারের মধ্যে বসানো হয়, যেটা আরএফসি প্রোটোকল আছে 4543। এবং এই প্রোটোকলের মধ্যে তারা আসলে ডিসক্রাইব করছে যে ইউজ এইএস জিম্যাক টু প্রোভাইড ডেটা অরিজিন অথেন্টিকেশন উইথাউট কনফিডেন্সিয়ালিটি উইদিন আইপি সেক ইএসপি এজ। এই যে প্রোটোকলগুলো আছে এই অথেন্টিকেশন হেডারের মধ্যে এটা সে ইউজ করে, সেটা কোনটা? সেটা হচ্ছে এই জিম্যাক যে প্রোটোকলটা আছে, জিম্যাক যে অথেন্টিকেশন মেসেজ অথেন্টিকেশন কোড আছে, এটা আসলে ইউজ করা হয়। তো অনেকগুলো প্রোটোকল নিয়ে আজকে ক্লাসে কথা বললাম, তো তোমরা এগুলো পরীক্ষায় কিন্তু আসবে, সো কিপ ইন মাইন্ড। তো আজকে ক্লাসটা এখানে শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ।